প্রচণ্ড গরমে আপনি এবং আপনার বন্ধু ধরুন গঙ্গার পাড়ে হাওয়া খেতে গেছেন। হঠাৎ করেই একজন ঢ্যাঙা মতন লোক এবং একজন মোটা লোক আপনাদের অপহরণ করে কোনো অজানা জায়গায় নিয়ে গেল। তখন আপনাদের মনে সংশয় যে হঠাৎ আপনাদের অপহরণ করতে গেল কেন? আপনাদের মতন এত নিতান্ত ছা পোষা মানুষদের অপহরণ করে কার কি লাভ? ঠিক এরকমই ঘটনা ঘটেছিল টেনিদার সঙ্গে। কিশলয় ক্লাসিক্সের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদার গল্প টেনিদা ও সিন্ধু ঘটক। তবে শুরু করছি। গড়ের মাঠ। সারাটা দিন দারুণ গরম গেছে। হাড়ে মাংসে যেন আগুনের আলপিন ফুটছিল। এই সন্ধেবেলায় আমি আর টেনিদা গড়ের মাঠে এসে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। কেল্লার এধারটা বেশ নিরিবিলি, অল্প অল্প আলো আধারি, গঙ্গা থেকে ঝিরঝিরে ঠান্ডা হাওয়া। একটা শুকনো ঘাসের শেষ চিবুতে চিবুতে টেনিদা বলল, দেখ কি হলো? সব বাজে লাগছে। এমন গরমে ছুটে এলোকে আরাম করে সিমলা শিলং বেড়াতে যাচ্ছে, আর আমরা এখানে বসে বসে সেলফ বেগুন পোড়া হচ্ছি। বোগাস। এক মন বরফ কিনে তার উপর শুয়ে থাকলেই তো পারো। আমি ওকে উপদেশ দিলাম। টেনিদা তক্ষুনি হাত বাড়িয়ে বলল, টাকা দে। কিসের টাকা? বরফ কিনবার। আমি টাকা পাবো কোথায়? টাকা যদি দিতে পারবি না তাহলে সে বুঝি জোগা থেকে বলেছিল রে। এদিকে গরমের জলে আমি ব্যাং পোড়া হয়ে গেলাম আর উনি বসে বসে ধ্যাসটামো করছেন। এখন গরম আবার কোথায়? আমি টেনিদাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলাম। কেমন মনোরম রাত, গঙ্গার শীতল বাতাস বইছে। আরো একটু কবিতা করে বললুম, পাতায় পাতায় পরে নিশির শিশির। নিশির শিশির? দেখ পেলা, ফাজলামিরও লিমিট আছে। এই জ্যৈষ্ঠী মাসের শিশির দেখা দেখিনি কোথায় তোর শিশির? টেনিদা প্রায় চেঁচিয়ে উঠল। ভারী লেঠায় ফেললো তো। এরকম কাঠগো আর বেরসিকের কাছে কবিতা টবিতা বলতে যাওয়াই বোকামো। আমি অনেকক্ষণ মাথা টাথা চুলকে শেষে একটু বুদ্ধি করে বললুম, আচ্ছা কালকে সকালে তোমাকে শিশির দেখাবো, মানে সীতারাম ঘোষ স্ট্রিট থেকে শিশিরদাকে ডেকে আনবো। বুদ্ধি করে আগেই সরে গিয়েছিলাম, তাই টেনিদার চাটিটা আমার কানের পাশ দিয়ে বো করে বেরিয়ে গেল। টেনিদা বিরক্ত হয়ে বলল, তুই আজকাল ভারী অস্ত্র হয়ে গেছিস কিন্তু। এই আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিলুম, এর যদি গুরুজনের সঙ্গে আর কি করবি তাহলে তোকে এক ঘুষিতে। আমি বললুম, ঘুঘুড়িতে উড়িয়ে দেবে? বদ মেজাজি হলে কি হয়, টেনিদা গুণের কদর বোঝে। সঙ্গে সঙ্গে একগাল হেসে ফেলল। ঘুষি দিয়ে ঘুঘুড়িতে ওড়ানো? এটা তো বেশ নতুন শোনালো, এর আগে তো কখনো বলিসনি। আমি চোখ পিটপিট করে কায়দাসে বললুম, আমি আরো অনেক বলতে পারি, সব একসঙ্গে ফাঁস করি না, স্টকে রেখে দিই। আচ্ছা, স্টক থেকে আরো দু চারটা বের কর দেখি। আমি বললুম, চাটি দিয়ে চাট গায়ে পাঠানো, চিমটি কেটে চিমেশপুরে চালান করা। চিমেশপুর? সে আবার কোথায়? ঠিক বলতে পারবো না, তবে আছে কোথাও নিশ্চয়। তোর মুন্ডু। টেনিদা হঠাৎ ভাবুকের মতো ভীষণ গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ ড্যাব ড্যাবি করে আকাশের তারা তারা দেখলো, খুব সম্ভব তারপর করুণ স্বরে বলল, ডাক ডাক। কাকে ডাকবো টেনিদা? ভগবানকে? কচু পোড়া খেলে যা, খামোখা ভগবানকে ডাকতে যাবি কেন? আর তোর ডাক শুনতে তো ভগবানের বয়ে গেছে। ডাক ওই আইসক্রিম ওয়ালাগুলোকে ডাক। আমার সন্দেহ হলো, পয়সা কে দেবে? তুই দিবি, একটু আগেই তো 1 মান বরফের ফরমাশ করছিলি। বোকামোর দাম দিতে হলো। আইসক্রিম শেষ করে কাঠিটাকে অনেকক্ষণ ধরে চেটে পুটে পরিষ্কার করে টেনিদা ঘাসের উপর লম্বা হয়ে শুয়ে পড়তে যাচ্ছে, হঠাৎ আমি হেঁচে ফেললুম। একটা মশা টশা কি যেন আমার নাকের ভেতরে ঢুকতে যাচ্ছিল। টেনিদা চটে উঠল। এই হাসলি যে? হাঁচি পেলো? আমি শুতে যাচ্ছি ঠিক এই সময় তুই হাসলি? যদি একটা ভালো মন্দ হয়ে যায়, মনে কর এই যদি আমার শেষ শোয়া হয়, যদি শুয়ে আমি হার্টফিল করি। অসম্ভব,
স্কুল ফাইনালে তুমি এত বেশি হার্ট ফেল করেছো যে সব ফেল প্রুফ হয়ে গেছে। টেনিদা বোধ হয় এক চাটিতে আমাকে চাটগায়ে পাঠানোর জন্যই উঠে বসতে যাচ্ছিল, ঠিক তক্ষুনি ঘটে গেল ব্যাপারটা। কে যেন মোটা গলায় বলল, ওঠো ওঠো হে কম্বলরাম, এটা। আমরা দুজনেই একসঙ্গে দারুণভাবে চমকে উঠলুম। দুটো লোক আমাদের দুপাশে দাঁড়িয়ে, একজন তাল গাছের মতো রোগা আর ঢ্যাঙা, এই দারুণ গরমেও তার মাথা টাথা সব একটা কালো র্যাপার দিয়ে জড়ানো, আর একজন ষাঁড়ের মতো জোয়ান, পরনে পেন্টুলুন, গায়ে হাত কাটা গেঞ্জি, তারও নাকের উপর একটা ফুল কাটা রুমাল বাঁধা আছে। টেনিদা হাঁক পাক করে উঠে বসেছিল, দাঁত খিচিয়ে বলল, কে মশাইরা এই গরমের ভেতরে এসে খামকা কম্বল কম্বল বলে চেঁচাচ্ছেন? এখানে কাটা কম্বল বলে কেউ নেই। আমরা কি বলে এই গঙ্গার শীতল সমীর টমির সেবন করছি, এখন আমাদের ডিস্টার্ব করবেন না। ও সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি, হ্যাঁ? সন্ডা লোকটা ফস করে পয়েন্টের পকেট থেকে কি একটা বের করে বলল। দেখেই আমার চোখ চড়াত করে কপালে চড়ে গেল। আমি কাউমাও করে বললুম, পিস্তল। ঢ্যাঙা লোকটা বলল, আলবাত পিস্তল, আমার হাতেও একটা রয়েছে। এ দিয়ে কি হয় জানো? দুম করে আওয়াজ বেরোয়, ধা করে গুলি ছোটে, যার গায়ে লাগে সে দেন এন দেন দুনিয়া থেকে কেটে পড়ে, বুঝলে? টেনিদার মতো বেপরোয়া লিডারেরও মুখ টুক শুকিয়ে প্রায় আলু কাবলির মতো হয়ে গেছে। খাড়ার মতো লম্বা নাকটা ঝুলে পড়েছে নিচের দিকে। কুক্ষণে বেশ কায়দা করে দুজনে একটা নিরিবিলি জায়গা বেছে নিয়েছিলাম। আশেপাশে লোকজন কোথাও কেউ নেই। চেঁচিয়ে ডাক ছাড়লে দু পাঁচজন নিশ্চয়ই শুনতে পাবে, কিন্তু আমরা আর তাদের বিশেষ কিছু শোনাতে পারবো না। তার আগেই দুটো পিস্তলের গুলিতে আমাদের দুনিয়া থেকে কেটে পড়তে হবে, একেবারে দেন এন্ড দেয়ার। আমার সেই ছেলেবেলার পিলেটা আবার যেন নতুন করে লাফাতে শুরু করলো। কানের ভেতর যেন ঝিঝি পোকারা ঝিঝি করতে লাগলো। নাকের মধ্যে উচ্চিংড়েরা দাঁড়া নেড়ে সুরসুরি দিচ্ছে এমনই মনে হতে লাগলো। ভীষণ ইচ্ছে করতে লাগলো অজ্ঞান হয়ে যায়, কিন্তু দুটো পিস্তলের ভয়ে কিছুতেই অজ্ঞান হতে পারলাম না। টেনিদাই আবার সাহস করে বেশ চিনি মাখানো মোলায়েম গলায় তাদের বুঝিয়ে সুঝিয়ে বলতে লাগলো, দেখুন মশাইরা, আপনারা ভীষণ ভুল করছেন। এখানে কম্বল বলে কেউ নেই। কম্বল বলে কাউকে আমরা চিনিও না। শীতকালে আমরা কম্বল গায়ে দিও না, লেপের তলায় শুয়ে থাকি। এ হলো আমার বন্ধু পটলডাঙ্গার প্যারারাম, আর আমি হচ্ছি শ্রীমান টেনি। মোটা লোকটা ঘোট করে বলল, মানে কম্বলরাম, পেলা রামের বন্ধু কম্বলরাম, রামে রামে মিলে গেছে, যাকে বলে রামে এক রামে দো। শেষের বিটকিল আওয়াজটা বের করলো নাক দিয়ে। হাসলো বলে মনে হলো, আর সে বিচ্ছিরি হাসিটা শুনে অত দুঃখের ভেতরেও আমার পিত্তি শুদ্ধ জ্বালা করে উঠল। সেই ঢ্যাঙা লোকটা খচমচ করে বললেন, কি হাসি মস্করা করছো না কি অবলাকান্ত? ফস করে পুলিশ এসে যাবে তাহলেই কেলেঙ্কারি। ওদিকে সিন্ধু ঘটক তখন থেকে খপ পেতে বসে রয়েছে। কম্বলরামকে নিয়ে তাড়াতাড়ি না ফিরলে আমাদের জ্যান্ত চিবিয়ে খাবে। চলো চলো, ওঠো হে কম্বলরাম, আর দেরি করো না, গাড়ি রেডি রয়েছে। রেডি রয়েছে তাতে আর সন্দেহ কি? একটু দূরেই দরজা বন্ধ একটা ঘোড়ার গাড়ি ঠায় দাঁড়িয়ে। বুঝতে পারলুম ওটা কম্বলরামকেই অভ্যর্থনা করবার জন্য এসেছে। টেনিদা বলল, দেখুন, বুঝতে পারছেন? আমাদের আর বোঝাতে হবে না, সিন্ধু ঘটকটি সব বুঝিয়েও নাও, চলো। বলেই ঢ্যাঙা লোকটা পিস্তলের নল টেনিদার পিঠে ঠেকিয়ে দিল। আর এই অবস্থায় হাত তুলে নির্বিবাদে সুরসুর করে হেঁটে যেতে হয়। গোয়েন্দার গল্পের বইতে এইরকমই লেখা আছে। টেনিদা ঠিক তাই করলো। আমি সরে পড়বো ভাবছি, দেখি বেটে লোকটার পিস্তলের নল আমাকেও খোঁচা দিচ্ছে। বারে, আমাকে কেন? আমি তো কম্বলরাম নই। না, তুমি কম্বলের দোস্ত কাথারাম, তোমাকে ছেড়ে দিই।
তুমি দৌড়ে পুলিশে খবর দাও, আর ওরা গাড়ি ছুটিয়ে আমাকে ধরে ফেলুক। চালাকি চলবে না চাঁদ, চলো। এ অবস্থায় হেমেন্দ্র কুমারের জয়ন্ত পর্যন্ত চলতে বাধ্য হয়। আমরা কোন ছাড়, আমরা চললুম, ঘোড়ার গাড়িতে উঠলুম, গাড়ির দরজা বন্ধ হয়ে গেল আর গাড়ি গড়গড়িয়ে চলতে শুরু করে দিল। হায় গঙ্গার শীতল সমীর, বেশ বুঝতে পারলুম এই আমাদের 12টা বেজে গেল। গাড়িটা বাজে একদম লক্কর মার্কা, ছক্কর ছক্কর করে যাচ্ছে তো যাচ্ছেই। কোন চলে যে যাচ্ছে বোঝবার জো নেই। সেই জাদরেল অবলাকান্ত প্রায় আমাকে চেপটে বসে আছে। ওর নাম যদি অবলাকান্ত হয় তবে বলেন্দ্রনাথের মানে স্বয়ং সিন্ধু ঘটকের চেহারা যে কেমন হবে কে জানে। দরজা খোলবার জো নেই, এমনকি কথাটি কইবার জো নেই। টেনিদা একবার বলতে চেষ্টা করেছিল, ও মশাই খামকা ভুল লোককে হয়রান করে। ঢ্যাঙা লোকটা খ্যা খ্যা করে বলল, চপ! যাকে তাকে কম বললাম ঠাউরে। যাকে তাকে? তেমনি খরার মতন নাক, তেমনি চেহারা, কম্বল রাম ছাড়া আর কারো হয়? কম্বল নামের কোনো যমজ ভাই নেই, তিন কুলে তার কেউ আছে বলেও আমি শুনিনি। কি আর কি? স্যার দয়া করে আপনি পটলডাঙ্গার একটা খবর নেন। চাপা পটল ডাঙা, আলু ডাঙা। আর একটা কথা বলেছো কি, এই পিস্তলের গুলিতে? কাজেই আমরা চুপ করে আছি। যা হওয়ার হয়ে যাক, শুধু থেকে থেকে আমার পেটের ভেতর থেকে কেমন গুড়গুড় করে কান্না উঠে আসছিল। আর কখনো পটলডাঙ্গায় ফিরে যেতে পারবো না, আর কোনোদিন পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতে পাবো না। টেনিদার সঙ্গে আড্ডা দিয়েই আমার এই সর্বনাশ হয়ে গেল। মেজদা ঠিকই বলে, ওই টেনিদার চেলা হয়েই প্যালাসে গোল্লায় গেল। আমি তখন বিশ্বাস করিনি, ভাবলাম যে যাই বলুক টেনিদা একজন সত্যিকারের গ্রেট ম্যান। দু একটা চাটি রাতি লাগায়, জোর করে খাওয়াটাও আদায় করে, কিন্তু আসলে তার মেজাজটা ভীষণ ভালো। বিপদ টিপদ হলে লিডারের মতো বুক ঠুকে সামনে এগিয়ে যায়। কিন্তু সে যে এত মারাত্মক কম্বলরাম হলেও হতে পারে, আর কোথাকার এক বিটকেল সিন্ধু ঘটক তাকে খুঁজে বেড়াচ্ছে, এই জানলে কে তার ত্রিসীমানায় এগোতো। ওদিকে হঠাৎ অবলাকান্ত খ্যা খ্যা করে হেসে উঠল, বলল, ঘেটুদা। ঘেটুদা ওরফে ঢ্যাঙা লোকটা বলল, কি বলছি হে অবলাকান্ত? এটা যে কম্বল রাম তাতে আর কোনো সন্দেহ নেই। আলবাত। তা না হলে এমন ভোমল রাম হয়? নির্ঘাত বললাম বলে বললাম। হ্যাঁ, ভোমল রামও বলা যায়। বলেই দুজনে খ্যা খ্যা করে হেসে উঠল। আমরা নিজের জ্বালায় মরছি, কিন্তু ওদের যে কেন এত হাসি পেল সে আমি বুঝতে পারলাম না। জুলু জুলু চোখ করে আমি একবার টেনিদার দিকে চেয়ে দেখলুম। গাড়ির ভেতরে ওকে ভালো দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু যেটুকু দেখলুম তাতে মনে হলো রাগে ওর দাঁত কিরমির করছে। নিতান্তই দুটো পিস্তল না থাকলে এতক্ষণে একটা কেলেঙ্কারি হয়ে যেত। গাড়িটা চলছে তো চলছেই, মাঝে মাঝে গাড়োয়ান এক একবার জিভে টাকরায় এক একটা কটকট আওয়াজ করছে আর সাই সাই করে চাবুক হাঁকড়াচ্ছে। গাড়িটা থামবার নামই নেই। একসময় মনে হলো পিচের রাস্তা ছেড়ে খোয়া ওঠা পথ ধরলো, আর থেকে থেকে এক একটা বেয়ারা ঝাঁকুনিতে পিলে শুদ্ধ নড়ে যেতে লাগলো। এতক্ষণ পথের পাশে গাড়ি টাড়ির আওয়াজ পাচ্ছিলাম, ট্রামের ঘন্টি কানে আসছিল, লোকের গলা পাওয়া যাচ্ছিল, কানে আসছিল রেডিও টেডিওর শব্দ। এখন মনে হলো হঠাৎ যেন সব নিঝুম মেরে গেছে, কোথায় যেন ঝিঝি টিঝি ডাকছে, থেকে থেকে পেকে গন্ধ টন্ধ গাড়ির ভেতরেও এসে ঢুকছে। তার মানে উদ্ধারের শেষ আশাটুকুও গেল। এখন আমরা চলেছি একেবারে সিন্ধু ঘটকের খপ্পরে। কোন পোড়োপাড়ির পাতালে নিয়ে আমাদের দুম করে গুম করে ফেলবে কে জানে। হঠাৎ ক্যাবলার কথা মনে পড়ে আমার ভারী রাগ হতে লাগলো। ক্যাবলা বলে,
ওসব গোয়েন্দা গল্প সব গাজা বানিয়ে বানিয়ে লেখে, আমি এক বর্ণও বিশ্বাস করি না। কিন্তু আজ রাতে সিন্ধু ঘটকের পাল্লায় গাড়ি কাত হয়ে উল্টে পড়তে পড়তে সামলে নিল মনে হলো, কোনো নালা ফালায় নেমে যাচ্ছিল। আমি একেবারে অবলাকান্তের ঘাড়ে গিয়ে পড়লুম। সে বলল, ও হু হু হু, নাকটা গেল মশাই। ওদিকে ঘেটুদার গলা থেকে আওয়াজ বেরোলো, গেলুম রে। আর তক্ষুনি টেনিদা বলল, ঘেটু চন্দর, এবার তোমার পিস্তল তো কেড়ে নিয়েছি, আগে তোমার দফা নিকেশ করে ছাড়বো। আমি চমকে উঠলুম। অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বুঝতে পারলুম গাড়িটা কাত হওয়ার ঝাঁকুনিতে টেনিদা সুযোগ পেয়ে ফস করে ঘেটুর পিস্তলটা ছিনিয়ে নিয়েছে। একেই বলে লিডার। কিন্তু অবলাকান্তের হাতে তো পিস্তলটা এখনো রয়েছে। টেনিদা না হয় ঘেটুকে ম্যানেজ করলো, কিন্তু অবলাকান্ত যে এক্ষুনি আমায় সাবার করে দেবে। টেনিদা বলল, 1, 2, 3, শিগগিরই গাড়ির দরজা খোলো, নইলে। আমি তো কাঠ হয়ে বসে আছি, খালি মনে হচ্ছে এক্ষুনি আমি গেলুম। এইবারে দুটো পিস্তলের আওয়াজ, ঘেটুচন্দর চিৎ। আমারও বাতচিত চিরতরে ফিনিশ। তারপর রইল টেনিদার অবলাকান্ত। কিন্তু মহাযুদ্ধের সে শেষ অংশটা আমি আর দেখতে পাবো না, কারণ আমি ততক্ষণে দুনিয়া থেকে অনেক দূরে সরে পড়েছি। গোয়েন্দা উপন্যাসে এসব জায়গায় একটা দারুণ অবস্থার সৃষ্টি হয়। পরতে পরতে লোকের মাথার চুল খাড়া হয়ে যায়, অথচ ঘেটু আর অবলাকান্ত হঠাৎ খ্যা খ্যা করে অট্ট হাসি হাসলো। টেনিদা কি বলতে যাচ্ছিল তার আগে অবলাকান্ত বলল, সাবাস কম্বলরাম, তুমি বীর বটে। তোমার বীরত্ব দেখে আমার চন্দ্রগুপ্ত নাটকের পাঠ বলতে ইচ্ছা করছে, আলেকজান্ডারের মতো। যাও বীর, মুক্ত তুমি। কিন্তু সে আর হওয়ার জন্যই, কারণ আমার সিন্ধু ঘটকের আস্তানায় ঢুকে পড়েছি। আর তক্ষুনি চট করে গাড়িটা থেমে গেল। কোচওয়ান ঘর ঘর করে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, নামো। টেনিদা চেঁচিয়ে উঠল, সাবধান, আমি কিন্তু এক্ষুনি গুলি ছুড়বো বলে দিচ্ছি, আমার হাতে পিস্তল। বলতে বলতে গাড়ির ওধারটা খুলে অবলাকান্ত টপ করে নেমে গেল। আর ঘেটুদা বলল, থাম হে ছোকরা, বেশি বকিস নি। পিস্তল পিস্তল ছুড়ে আর দরকার নেই, নেমে আয়। আর এদিক থেকে অবলাকান্ত এক হ্যাচকায় আমাকে নামিয়ে ফেললো। ওদিক থেকে টেনিদা আর ঘেটুদা জড়াজড়ি করতে করতে একসঙ্গে কুমড়োর মতো গড়িয়ে পড়লো গাড়ি থেকে। আমি দেখলুম সামনে একটা ভুতুড়ে চেহারার পোড়ো মতো পুরনো বাড়ি। তার ভাঙা সিঁড়ির সামনে গাড়ি এসে থেমেছে। চারজন লোক দুটো লণ্ঠন হাতে করে এগিয়ে এসেছে আমাদের দিকে। একজন হেরে গলায় বলল, কি ব্যাপার, কুস্তি লড়ছে কারা? টেনিদা ততক্ষণে ধা করে একটা ল্যাং কষিয়ে ঘেটুকে উল্টে ফেলে দিয়েছিল। ঘেটু গোঙাতে গোঙাতে উঠে দাঁড়ালো, বলল, তোমরা তো বেশ ভালো লোক হে। দিব্যি বুঝিয়ে দিলে কম্বল নামটা 1 নম্বরের ভিটু। একটু ভয় দেখলে ভিমরিকে পড়ে যাবে। এই তো দেখছি সমানে লড়ে যাচ্ছি, আবার একটা প্যাচ কষিয়ে আমায় চিৎ করে ফেললে। ইস, এক গাদা গোবর টোবর দা কিসের মধ্যে যেন ফেলে দিয়েছে, কি গন্ধ রে বাবা। ওয়াক! টেনিদা চেঁচিয়ে উঠল। হুঁশিয়ার, আমার হাতে তৈরি পিস্তল। লোক চারটে থমকে দাঁড়িয়ে মুখ চাওয়াচাই করলো। শেষে একজন বলল, পিস্তল? পিস্তল আবার করতে গেল? অবলাকান্ত বলল, ধুত্তর পিস্তল। সেই যে কম্বলরামকে ভয় দেখাবো বলে ভিডিওওয়ালার কাছ থেকে 2.5 টাকা দিয়ে দুটো কিনেছিলুম, তারই একটা কেড়ে নিয়েছে, আর তখন থেকেই শাসাচ্ছে আমাদের। ওহে কম্বলরামের দোষ কাথারাম, তোমারও গুড়ি ছোড়া বা ছাদ হয়েছে নাকি? তাহলে এটা তোমার প্রেজেন্ট করলো। 4 আনার ক্যাপ নিয়ে নিয়ে এসো, আর সারাদিন দুম ফাটাক করে বাড়ির কাক তাড়িয়ে বাড়াও। বলে অবলাকান্ত তো খ্যা খ্যা করে হাসলোই, সেই সঙ্গে গোবর মাখা ঘেটুচন্দর, গাড়ির কোচওয়ান আর দুটো লণ্ঠন হাতে 4টে লোক সবাই একসঙ্গে হেসে উঠল। আর সেই হাসির আওয়াজে পাশের একটা ধূপসি মতন গাম গাছ থেকে গোটা 2-3 বাদর ঝটপট করে উড়ে পালালো। ঘেটুদা বলল, কই হে কম্বলরাম, গুলি ছুড়ল না? টেনিদা কিছুক্ষণ ঘুগনি দানার মতন মুখ করে চেয়ে রইল। তারপর খেলনা পিস্তলটি তার হাত থেকে টপ করে পড়ে গেল।
ইস, আমরা কি গাড়ল! দুটো লোক আমাদের সে বোকা বানিয়ে গড়ের মাঠ থেকে ভর সন্ধ্যাবেলায় এমন করে ধরে আনলো। আগে জানলে কিন্তু পিস্তল ফিস্তল চলে যাক, এখন আর কিছুই করবার নেই। আমরা দুজন, কোচওয়ান শুদ্ধ 7 জন। টেনিদার কুস্তির প্যাচ ট্যাচ কোনো কাজে লাগবে না, সোজা চ্যাংদোলা করে তুলে নিয়ে যাবে। সেই হেরে গলার লোকটা বলল, এখানে দাঁড়িয়ে থেকে আর কতক্ষণ ভ্যারেন্ডা বাজবে? হ্যাঁ, রাত্রে প্রায় 8টা বাজলো। চলো চলো, শিগগির চলো। সিন্ধু ঘটক তখন থেকে হাফ ইত্তেশ করে বসে আছে। টেনিদা একবার আমার দিকে তাকালো, আমি টেনিদার দিকে তাকালুম। তারপর কি আর করা যায়, দুজনে সুরসুর করে এগিয়ে চললুম লোকগুলোর সঙ্গে সঙ্গে। কোন আদিকালের একটা রদ্দি মার্কা বাড়ি, মানুষজন বিশেষ থাকে টাকে বলে মনে হলো না। ভাঙা চোরা সব ঘর, কোথাও একটা তেপায়া কিংবা খাটিয়া, কোথাও বা 2-1খানা ধুলোবালি মাখা টেবিল চেয়ার। দুটো লণ্ঠনের আলোয় ঘরগুলোকে যেমন বিচ্ছিরি তেমনই ভয়ঙ্কর মনে হচ্ছিল। থেকে থেকে মাথার উপর দিয়ে চামচিকে উঠে যাচ্ছিল। তাই দেখে আমি শক্ত করে নিজের কান দুটোকে হাত চাপা দিলুম। চামচিকাকে আমার ভীষণ সন্দেহজনক মনে হয়। কেন যে হঠাৎ লোকের ঘরে ঢুকে ফরফর করে উঠতে থাকে তার কোনো মানেই বোঝা যায় না। ছর্দি বলে ওরা নাকি লোকের কান ধরে ঝুলে পড়তে ভীষণ ভালোবাসে। আমার লম্বা লম্বা কান দুটো তাই আগে থেকেই সামলে রাখাটা বুদ্ধিমানের কাজ বলেই মনে হলো আমার। এই ঘর থেকে ও ঘর, তার পরের ঘরটাই বোধহয় শ্রীঘর ভেবেই আমার মনে হলো শ্রীঘর তো থানার হাজতকে বলে। সিন্ধু ঘটক নিশ্চয় পুলিশ নয় যে আমাদের দুম করে হাজতে পুরে দেবে। এইদিকে একটা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি, খুব বাজে মার্কা সিঁড়ি, রেলিং ভাঙা, ধাপগুলো দাঁত বের হয়ে আছে। ঠিক এমন কি একটা বাড়িতেই যত রকম ভয়ঙ্কর কাণ্ড হয়। দস্যু সর্দার চিং চুং বেপরোয়া গোয়েন্দা দিগ্বিজয় রায়কে গুম করে ফেলে, কিংবা কাঞ্চিগড়ের রাজধানী মৃদুলা সুন্দরীর হীরের নেকলেস নিয়ে গুন্ডা হাতিলালের সঙ্গে ওস্তাদ কলিমুদ্দিরা গজকচ্ছপের যুদ্ধ বেঁধে যায়। আমার প্রিয় লেখক কুন্ডু মশাইয়ের যত সব দুর্ধর্ষ রোমাঞ্চকর কাহিনী একে একে আমার মনে পড়ে যেতে লাগলো। কিন্তু খালি একটা খটকা লাগছে, সেসব গল্পে খেলনা পিস্তলের কথা কোনোদিন পড়িনি। আবার এসব দারুণ দারুণ ভাবনায় হঠাৎ বাধা পড়ে গেল। সিঁড়ি পেরিয়েই সামনে মস্ত একটা ঘর, তার দরজাটা ভেজানো, কিন্তু ভেতর থেকে একটা জোরালো আলো বাইরে এসে পড়েছে। আমরা সেইখানে থেমে দাঁড়ালাম। অবনীকান্ত বেশ মিহি গলায় ডাকলো, স্যার। ভেতর থেকে ব্যাঙের ডাকের মতো আওয়াজ এলো, কে? আমরা সবাই, মানে কমলডাম শুদ্ধ এসে গেছে। এসে গেছে? অলরাইট, ভেতরে চলে এসো। অবলাকান্ত দরজাটা খুলে ফেললো, আর পেছন থেকে লোকগুলো আমাকে আর টেনিদাকে ধাক্কা দিয়ে বলল, মোকাবেলা করো। সবাই আমরা ঘরে পা দিলুম। বাড়িটার নিচে থেকে যতই খারাপ মনে হোক, এই ঘরটা একেবারে আলাদা। টিমটিমে লণ্ঠন নয়, মেঝেতে শো শো করে একটা পেট্রোম্যাক্স বাতি জ্বলছে। মস্ত ফরাসির উপর ধবধবে সাদা চাদর বিছানো, সেখানে 3-4টে তাকিয়া, আর একটা তাকিয়ায় হেলান দিয়ে গড়গড়ার নল মুখে পুড়ে। কে কে আর হতে পারে সিন্ধু ঘটক ছাড়া? চেহারা বটে একখানা, হঠাৎ দেখলে মনে হয় বোধহয় স্বপ্ন দেখছি। নিজের কানে চিমটি কেটে পরখ করতে ইচ্ছা করে। একটা লোক যে এমন মোটা হতে পারে, এক পিপে আলকাতরায় ডুব দিয়ে উঠে আসার মতো তার যে গায়ের রং হতে পারে, মন চারেক শরীরের উপর এত ছোট যে একটা মাথা থাকতে পারে, আর ছোট মাথায় যে আরো ছোট এমন দুটো কুতকুতে চোখ থাকতে পারে, এনা দেখলে তবুও বিশ্বাস করা যায়, কিন্তু দেখলে আর কিছুতেই বিশ্বাস করবার জো নেই। আমি প্রায় চেঁচিয়ে উঠতে যাচ্ছিলাম, ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস, কিন্তু সামলে নিলুম। আর সিন্ধু ঘটক ব্যাঙের গলায় গ্যাং গ্যাং করে বলল, বসো সব,
সিট ডাউন। এমন কায়দা করে বলল যে আমরা যেন সব স্কুলের ছাত্র আর হেডমাস্টার মশাই আমাদের বসতে হুকুম দিচ্ছেন। ঘেটুদা কাউমাউ করে বলল, না না, আমি আর বসতে বসতে পারবো না। এই কম্বল নামটা আমাকে গোবরের ভেতর ল্যাং মেরে ফেলে দিয়েছে, গায়ে দারুণ গন্ধ। সিন্ধু ঘটক বলল, তুমি একটা থার্ড ক্লাস, আমার ফরাসে গোবর লাগিও না। যাও আগে চান করে এসো, যাও, গেট আউট। ঘেটুদা তক্ষুনি সুরসুর করে বেরিয়ে গেল। আমরা সবাই তখন ফরাসে বসে পড়েছি। সিন্ধু ঘটক তাকিয়া ছেড়ে পিঠ খাড়া করে উঠে বসলো। জিজ্ঞেস করলো, এই কম্বল রাম। অবলাকান্ত টেনিদাকে একটা খোঁচা দিয়ে বলল, এইটি। সিন্ধু ঘটক আমার দিকে আঙুল বাড়িয়ে বলল, আর রোগা চিমটে খাড়া খাড়া কানওয়ালা ওটাকে? অবলাকান্ত বলল, নাম জানিনি স্যার, কম্বল নামের দোষ কাঠারাম বোধ হয়। হেরে গলার লোকটা বলল, 17 ইঞ্চির হতেও বাধা নেই। বাকি সবাই একসঙ্গে বলল, হ্যাঁ 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 17 ইঞ্চি দামও হওয়া সম্ভব। সিন্ধু ঘটক বলল, অর্ডার অর্ডার। বলেই আবার গড়গড়ার নলটা মুখে তুলে নিল। আর এইবার আমি লক্ষ্য করে দেখলাম গড়গড়ায় কোলকে টোলকে কিচ্ছু নেই, শুধু শুধু একটা নল মুখে পড়ে সিন্ধু ঘটক বসে আছে। তারপর কম্বল রাম। এতক্ষণ টেনিদা আলু চচ্চড়ির মতো মুখ করে বসেছিল, এবার গা গা করে উঠল। দেখুন স্যার, এরা গোড়া থেকেই ভুল করেছে। আমি তো কম্বল রাম নই, আমাদের 7 পুরুষের মধ্যে কেউ কম্বল রাম নেই। আমি হচ্ছে টেনি শর্মা, ওরূপে ভজহরি মুখুজ্জে। আর এই হলো প্যালারাম, ওর ভালো নাম স্বর্ণেন্দু ব্যানার্জি। আমরা পটলডাঙ্গায় থাকি। গরমের জ্বালায় অস্থির হয়ে আমরা গঙ্গার স্নিগ্ধ স্বামীর সেবন করছিলাম। আপনার ঘেটুচন্দ্রের অবলোকান্ত গিয়ে আমাদের জোর করে ধরে নিয়েছে। শুনে সিন্ধু ঘটকের মুখ থেকে টপ করে নলটা পড়ে গেল। 3টে কোলা ব্যাঙের ডাক একসঙ্গে গলায় মিশিয়ে সিন্ধু ঘটক প্রায় হাহাকার করে উঠল। ওই অবলাকান্ত, এরা কি বলে? অবলাকান্ত ব্যস্ত হয়ে বলল, বাজে কথা বলছে স্যার, এই কম্বল নামটা দারুণ খলিফা তখন থেকে আমাদের সমানে ভোগাচ্ছে। আপনি ভালো করে দেখুন না স্যার, কম্বল নাম ছাড়া এমন চেহারা কারো হয়? এমন লম্বা তাগড়াই চেহারা, এমন একখানা মৈনাকের মতো খাড়া নাক, এমনি থোবড়ানো চোয়াল। দাঁড়াও দাঁড়াও। সিন্ধু ঘটক হঠাৎ তার ছোট্ট মাথার কুতকুতে চোখ দুটো সামনের দিকে বাড়িয়ে দিল। কিন্তু কম্বল রামের নাকের পাশে যে একটা কালো জুড়ুল ছিল, সেটা কোথায়? সঙ্গে সঙ্গে বাকি লোকগুলো সবাই ঝুঁকে পড়লো টেনিদার মুখের উপর। তাই তো, জরুলটা কোথায়? টেনিদা খ্যাচমেচ করে বলল, আমি কি কম বললাম যে জরুল থাকবে? এইবার আপনারই বলুন তো মশাই, এই দারুণ গ্রীষ্মের সন্ধ্যাবেলা খামকা দুটো ভদ্র সন্তানকে হয়রান করে আপনাদের কি লাভ হলো? কিছুক্ষণ সব চুপচাপ। তারপর সিন্ধু ঘটক ডাকলো, অবলাকান্ত, এটা কি হলো? আগে অন্ধকার স্যার, ভালো করে ঠাউর পাইনি, কিন্তু আমার মনে হয় স্যার এটাই কম্বল রাম চালাকি করে জরুলটাও কোথাও লুকিয়ে রেখেছে। শাট আপ! জুরুলকে একটা মার্বেল যে ফস করে লুকিয়ে রাখা যায়। যদি অপারেশন করায়? সে একটা কথা বটে, সিন্ধু ঘটক আবার নলটা তুলে নিল। কিন্তু অপারেশনের দাগ তো থাকবে। নাও থাকতে পারে স্যার, আজকাল ডাক্তারদের অসাধ্য কাজ নাই। টেনিদা কি বলতে যাচ্ছিল, হঠাৎ দোরগোড়া থেকে কোচোয়ান বলল, হুজুর আমার একটা নিবেদন আছে। বলে ফেলো পাঁচ করি, আউট উইথ ইট। কম্বল রামকে আমি চিনি স্যার, রোজ বিকেলে মনুমেন্টের নিচে আমরা খৈনি খাই। সে কলকাতায় নেই, আজ দুপুরবেলায় রেলে চেপে তার মামা বাড়ি বাঁকুড়া চলে গেছে। শুনে অবলাকান্ত তরাক করে লাফিয়ে উঠল। 5 কড়িকে এই মারে তো সেই মারে। তবে এতক্ষণ বলিস নি কেন হতবাকা বুদ্ধ কোথাকার? খামোক আমাদের খাটিয়ে মারলি। বলে কি হবে, আমার কথা তো কেউ বিশ্বাস করে না বলে ভারী নিশ্চিন্ত মনে 5 কড়ি হাতের মুঠোয় খৈনি ডলতে লাগলো আর গুনগুনিয়ে গান ধরলো, মেনে চলে সিয়ারাম পিছে লক্ষ্মণ ভাই, মেনে চলে সিয়ারাম। সিন্ধু ঘটক বলল, অর্ডার অর্ডার।
পাঁচ করি, নো সিঙ্গিং নাও। কিন্তু এই পরিস্থিতিতে কি করা যায়? অবলাকান্ত পেঁচার মতো মুখ করে বসে রইল, আর বাকি সবাই একসঙ্গে বলল, তাই তো তাই তো তাই তো, কি করা যায় বলুন তো? টেনিদা বলল, কিছুই করার দরকার নেই স্যার, বেশ রাত হয়েছে, আমায় তাড়াতাড়ি ছেড়ে দিন, নইলে বাড়িতে গিয়ে বকুনি খেতে হবে। সিন্ধু ঘটক কিছুক্ষণ খালি খালি গড়গড়া টানতে লাগলো। কলকে টলকে কিছু নেই, শুধু গড়গড়ার ভেতর থেকে উঠতে লাগলো জলের গুড়গুড় আওয়াজ। তারপর সিন্ধু ঘটক বলল, হয়েছে। অবলাকান্ত ছাড়া বাকি সবাই একসঙ্গে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কমলনাথ যখন নেই তখন একে দিয়েই কাজ চালাতে হবে। নাকের নিচে একটা জুরল বসিয়ে দিলেই তো ব্যাস, আর কেউ চিনতে পারবে না। অবলাকান্ত ভারী খুশি হয়ে হাত কচলাতে লাগলো। আমিও তো স্যার সেই কথাই বলছিলুম। হয় হয়, ঘাটে এসে শেষে নৌকো ডুবলো। এতক্ষণ বেশ আরাম বোধ করছিলাম, কিন্তু সিন্ধু ঘটকের কথায় আবার একেবারে ধুক করে নিভে গেল বুক ভরা আশা। টেনিদার দিকে চেয়ে দেখলুম ওর মুখখানা যেন ফজলি আমের মতো লম্বা হয়ে ঝুলে পড়েছে। টেনিদা শেষ চেষ্টা করলো, স্যার আমাদের আর মিথ্যে হ্যারাস করবেন না, ভুল যখন বুঝেইছেন। সিন্ধু ঘটক এবার কুতকুতে চোখ মেলে টেনিদার দিকে তাকিয়ে রইল খানিকটা। কি ভেবে মিনিট খানে খ্যাক খ্যাক করে হাসলো, তারপর বলল, আচ্ছা ছোকরা, তোমরা আমাদের কি ভেবেছো বলো দেখি? রাক্ষস খপ করে খেয়ে ফেলবা? ভাবলে অন্যায় হয় না, অন্তত সিন্ধু ঘটকের চেহারা দেখলে সেই রকমই সন্দেহ হয়। এতক্ষণে আমি বললুম, আমরা কিছুই ভাবছি না স্যার, কিন্তু বাড়ি ফিরতে আর দেরি হলে বরদা আমার কান ধরে। হ্যাঁ, ইওর বর্দা, তোমার কানটা এমনিতেই বেশ বড় হয়েছে, একটু ছাঁটাই করে দিলে নেহাত মন্দ হবে না। ওসব বাজে কথা রাখো। তোমাদের দিয়ে আজ রাতে আমরা একটা মহৎ উদ্দেশ্য সিদ্ধ করতে চাই। যদি সফল হয় তোমাদের খুশি করে রিওয়ার্ড দেব। মহৎ উদ্দেশ্য? এইভাবে ভদ্রলোকেদের পথ থেকে পাকড়াও করে এনে আপনার কোন মহৎ উদ্দেশ্য সিদ্ধ হয়েছে স্যার? সিন্ধু ঘটক চটে বলল, চুপ রাও। এই বাড়ির পেছনে একটা পচা ডোবা আছে, তাতে কিলবিল করছে যোগ। বেশি চালাকি করেছে তো দুজনকে আধ ঘন্টা চুবিয়ে রাখবো। শুনে আমার প্রাণ শুকিয়ে গেল। জোক আমি কখনো দেখিনি, কিন্তু তারা কি করে কুটুস করে মানুষকে কামড়ে ধরে আর নিঃশব্দে রক্ত শুষে খায় তার ভয়াবহ বিবরণ অনেক শুনেছি। তা থেকে জানি, আর যাই হোক, জোকের সঙ্গে কখনো জোক চলে না। টেনিদা হাউমাউ করে বলল, না স্যার, জোক নয়, জোক নয়, ওরা খুব বাজে জিনিস। তাহলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। কি করতে হবে স্যার? বেশি কিছু নয়, শুধু একজনের পকেট থেকে একটা কৌটো তুলে আনতে হবে। আর সে কাজ কম্বল রাম ছাড়া আর কেউ করতে পারবে না। কিসের কৌটো স্যার? জার্মান সিলভারের। কি আছে তাতে? হিরে মুক্তা মানিক, কোহিনূর, নাকি আরো আরো দামি, আরো দুর্মূল্য কোনো দুর্লভ রত্ন? সিন্ধু ঘটক গড়গড়ার নলটা মুখ থেকে নামিয়ে কিছুক্ষণ প্যাট প্যাট করে চেয়ে রইল, তারপর বিষম বিরক্ত হয়ে বলল, আরে ধ্যার বাবা, হিরে মুক্ত আসবে কোত্থেকে? ওটা সস্তা নাকি? তবে কি আছে স্যার? কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের গোপন ফর্মুলা? না, ওসব কিছু নয়। ওটার কি আছে জানো? নস্যি, 1 নম্বরে করা নস্যি। দাম 2 পয়সা কি 4 পয়সা। সেই কৌটোর জন্য? সতপ, এর বেশি জানতে চেও না এখন। ও হে অবলাকান্ত, এই নকল কম্বল রামকে নিয়ে যাও। কাঁথা রামকেও ছেড়ো না। মেকআপ করে 10 মিনিটের মধ্যে রেডি করে ফেলো। আর একবার মনে হলো জেগে আছি না স্বপ্ন দেখছি। তক্ষুনি নিজের গায়ে চিমটি কেটে আমি চমকে উঠলুম, আর কে যেন আমার কাঁধে হাত দিয়ে বলল, চলো ব্রাদার, আর দেরি নয়। যেতে হলো পাশের একটা ছোট ঘরে। সঙ্গে এলো অবলাকান্ত, পাঁচকড়ি, কোচম্যান আর হেরে গলার সেই লোকটা।
দেখলুম ঘরে একটা আয়না রয়েছে, আর থিয়েটারের সময় যেসব রং টং মাখে তাও রয়েছে এক গাদা। এমনকি কয়েকটা পরচুলো, নকল গোফ এইসবও আমি দেখতে পেলাম। কিন্তু মানে কি এসবের? টেনিদা বলল, আপনারা কি চান স্যার? মতলব কি আপনাদের? আমাদের মতলব তো সিন্ধু ঘটকের কাছ থেকেই শুনবো। একটা নস্যির কৌটো পাচার করতে হবে। কার নস্যির কৌটো? বিজয় কুমার। ফিল্ম স্টার বিজয় কুমার? অভিনেতা বিজয় কুমার? শুনে আমি একটা খাবি খেলুম। কি সর্বনাশ! তিনি যে একজন নিদারুণ লোক। তোর কত ফিল্ম দেখতে দেখতে আমার মাথার চুল সির্ফ আলপিনের মতো খাড়া হয়ে উঠেছে। ভদ্রলোকের অসাধ্য কাজ নেই। এই সুন্দরবনের জঙ্গলে দরাম দরাম করে দুটো বাঘ আর 3টে কুমির মেরে ফেললেন। এই একটা মোটর বাইকে চড়ে পই পই করে এসা ছুট লাগালেন যে দুরন্ত দস্যুদল ঝড়ের বেগে মোটর ছুটিয়েও তাকে ধরতে পারল না। কখনো বা দারুণ বৃষ্টির ভেতরে বনের মধ্যে দিয়ে যেতে যেতে করুণ সুরে গান গাইতে লাগলেন। অত বৃষ্টিতে ভিজেও ওর সর্দি হয় না, আর কি জোরালো গলায় গান গাইতে পারেন। আবার কখনো বা ভারী নরম গলায় কিসব বলতে বলতে হল শুদ্ধ সবাইকে কাঁদিয়ে টাদিয়ে ফস করে চলে যান। মানে ভদ্রলোক কি যে পারেন না তাই আমার জানা নেই। এই হেন বিজয় কুমারের নস্যির কৌটো লোপাট করতে হবে। সেই কৌটোর দাম বড় জোর 8 আনা, তাতে খুব বেশি হলে 2 আনার কড়া নস্যি। হিরে নয়, মুক্ত নয়, সোনা দানা নয়, ঘোরতর দস্যু ডাক্তার ক্যাডাভেরাসের দুরন্ত মরণ রশ্মির রহস্যও নয়। এরই জন্য এত কাণ্ড। কোত্থেকে এক বিদঘুটে সিন্ধু ঘটক সন্ধেবেলায় গড়ের মাঠে 2টো বিটকেল লোক, অবলাকান্ত আর ঘেটুদা, 2টো খেলনা পিস্তল নিয়ে হাজির। এটা লক্কর ঘোড়ার গাড়িতে চাপিয়ে আমাদের লোপাট করা। ভুতুরে পোড়ো বাড়ি, টেনিদাকে কম্বলরাম আর আমাকে কাঁথারাম সাজানো। এসব ধ্যাসটামোর মানে কি? লোকগুলো ফসফস করে আটা ফাটা দিয়ে আমার মুখে খানিকটা যাচ্ছে তাই গোপদারি লাগিয়ে দিল। তা থেকে আবার শুটকো চামচিকের মতো কিরকম যেন বিচ্ছিরি গন্ধ আসছিল। আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা দেখে আমার তাক লেগে গেল। ঠিক আমাদের পাড়ার নেদা পাগলার মতো দেখাচ্ছে। যে লোকটা হাঁটু অব্দি একটা খাকির শার্ট ঝুলিয়ে গলায় ছেঁড়া জুতোর মালা পরে, হাতে একটা ভাঙা লাঠি নিয়ে মাঝে মাঝে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতে চেষ্টা করে, আর টেনিদার মুখ ভর্তি কোচা কোচা 3-4 দিনের না কামানো দাড়ি, নাকের পাশে ইয়া বড় এক কটকটে জরুল। আমি কাঁথারাম কিংবা নেদা পাগলা যাই হই, টেনিদা যে মোক্ষম একটি কম্বলরাম তাতে আমার আর এতটুকু সন্দেহ রইল না। এমনকি একথাও মনে হতে লাগলো যে আসলে টেনিদা ছদ্মবেশী কম্বলরাম ছাড়া আর কিছুই নয়। কিন্তু সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এসব সাজগোজ করে আমরা যাব কোথায়? আরে এত রাতে এই পুরো বাড়িতে ফিল্ম স্টার বিজয় কুমারের পকেটটাই বা পাওয়া যাবে কোথায় যে আমরা ফর্স করে তা থেকে নস্যির কৌটো লোপাট করে দেব? আমি মুখ কাচুমাচু করে বললাম, বিজয় কুমার কোথায় আছেন স্যার? যে লোকটা আমার মুখে দাড়ি গোপ লাগাচ্ছিল সে বলল, আছে কাছাকাছি কোথাও, সময় হলেই জানতে পারবে। কিন্তু তার পকেট মারবার জন্য আমাদের ধরে আনা কেন? টেনিদা গো গো করে বলল, আমরা ওসব কাজ কোনোদিনও করিনি, আমরা ভালো ছেলে, কলেজে পড়ি। আরেকজন বলল, এ থামো হে কম্বলরাম, যদি ফটফট করো না। তোমার গুণের কথা কে জানে না, তাই শুনি। বলি, বিজয় কুমারের খাস চাকর হিসেবে তার পকেট থেকে রোজ পয়সা হাতাও নাকি তুমি? 2বার সে তোমায় বলেনি, এ বেটা কম্বল, তোর জ্বালায় আমি আর পারি না, তুই বাড়ির থেকে বেরিয়ে যা। নেহাত কান্নাকাটি করেছিলে বলে আর তোমার রান্না মোগলাই কারি না পেলে বিজয় কুমারের খাওয়া হয় না বলেই তোমার চাকরিটা থেকে যায়নি। তুমি বলতে চাও ওগুলো সব মিথ্যে কথা? কেন বারবার বাজে কথা বলছেন? আমি কমলরাম নই। এতক্ষণ ছিলে না, কিন্তু এখন আর সে কথা বলবার জো নেই। শ্রীমান কম্বলরাম নিজের সামনে এসে দাঁড়ালেও এখন ফয়সলা করা শক্ত হবে কে আসল আর কে নকল। বুঝলে ছোকরা, আমার হাতের কাজই আলাদা। টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত যত থিয়েটার হয়
তাদের কোনো মেকআপ ম্যানের সঙ্গে আমার পাল্লা দিতে পারবে না। নিয়ে আসো, তোমাকে যা সাজিয়েছি না, চোখ থাকলে তার কদর বুঝতে। কদর বুঝে আর দরকার নেই, এখন বলুন আমাদের এই সংসারে আপনার কি লাভ হচ্ছে? আচ্ছা, কষ্ট করে তোমাকে কম্বল গ্রাম বানালুম আর তুমি বলছো সং? মনে ভারী ব্যথা পেল না ছোকরা? ভারী ব্যথা পেলাম। না, চলো এখন সন্ধ্যা ঘটকের কাছে, তিনিই বলে দেবেন কি করতে হবে। আবার সুরসুর করে দোতলায় যেতে হলো আমাদের। কথা বাড়িয়ে কোনো লাভ নেই, সে তো বোঝাই যাচ্ছে। শুধু এইটাই বোঝা যাচ্ছে না যে বিজয় কুমারের পকেট হাতড়াবার জন্য আমাদের ধরে আনা কেন। ও তো সিন্ধু ঘটকের দলের যে কেউ করতে পারত। লোকগুলোকে দেখলেই ছেঁচড়া আর গাটকাটা বলে মনে হয়। তাছাড়া পকেট মার দিকে যদি ধরা পড়লে কি হবে তাও সে বলার দরকার নেই। তখন রাস্তা শুদ্ধ লোক একেবারে পাইকারি হারে কিলোতে আরম্ভ করবে। শীতপ্রদেশে সেই কিলোট পাটি তো বানর, অর্থাৎ কিলের চোতে দাঁতের পাটি ফাটি সব উপরে যাবে আমাদের। কিন্তু কাজটা বোধহয় টেনিদা ওরফে কম্বলরামকেই করতে হবে। কাজেই কিলচর আমার বরাতে নাও জুটিতে পারে। তাছাড়া টেনিদার ঠ্যাং দুটোও বেশ লম্বা লম্বা, বেগতিক বুঝলে 3 লাফে 1 মাইল রাস্তা পাড়ি দিতে পারে। দেখাই যাক না কি হয়। আর সত্যি বলতে কি, এতক্ষণে আমারও কেমন একটা উত্তেজনা হচ্ছিল। কলকাতায় এই দারুণ গরম, চটচটে ঘাম আর রাত্রিরে বিচ্ছিরি গুমট, সব মিলে মন মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছিল। এমনকি গঙ্গার ধারের শীতল সমীরেও যে খুব আরাম হচ্ছিল তা নয়। তারপরেই ঘেটুদা আর অবলাকান্ত এসে হাজির। দিব্যি জমে উঠেছিল। বিরাট একটা সিন্ধু ঘটক ছিল। বেশ একটা ভীষণ রকমের কিছু রোমাঞ্চকর ব্যাপার ঘটবে এমনই মনে হচ্ছিল, কিন্তু একটা নস্যির কৌটোতেই গোলমাল করে দিচ্ছে। একটা হিরে মুক্ত হলেও ব্যাপারটা কিছু বোঝা যেত, কিন্তু সিন্ধু ঘটক সমানে গড়গড়া টানছে। আশ্চর্য, কলকে যে নেই সেটা কি ওর খেয়ালই হয় না, নাকি বিনা কলকেতেই গড়গড়া খাওয়ার অভ্যাস, কে জানে। আমরা ঘরে যেতেই সিন্ধু ঘটক কটমট করে তাকালো আমার দিকে। এটা আবার কি? কোন পাগলা গারদ থেকে একে আনলে? আগে ও পাগলা করতে আসামি নয়, ও কাথারাম। ওটাকে সাজাতে গেলে কেন? এমনি একটু হতকুসুম করলুম। আগে যে আমার মুখে বাব্বু গোপদারি লাগিয়ে দিয়েছিল সে একগাল হেসে জবাব দিল, কম্বল রামটা খাসা হয়েছে, হ্যাঁ নিখুঁত। সিন্ধু ঘটক গড়গড়া রেখে উঠে দাঁড়ালো, তারপর এগিয়ে এলো আমাদের দিকে। ঠিক যেন সুর কাটা একটা হাতি 2 পায়ে এগিয়ে এলো দুলতে দুলতে। প্রথমেই টেনিদার নাকটা নেড়ে চেড়ে দেখলো, তারপর আঙুল নিয়ে জরুলটা পরীক্ষা করলো, তারপর একটা কান ধরে একটু টানলো। টেনিদার মুখটা রাগের চোটে ঠিক একটা বেগুনের মতো হয়ে যাচ্ছিল, এ আমি স্পষ্ট দেখতে পেলাম। কিন্তু কিছু করবার জো নেই। অনেকগুলো লোক রয়েছে চারপাশে। টেনিদা শুধু গো গো করতে যাচ্ছিল। কান ধরছেন কেন স্যার? কেন, অপমান হলো নাকি? ওহে, মজার কথা শুনেছ? কম্বল রামের অপমান হচ্ছে। ঘর শুদ্ধ লোক অমনি একসঙ্গে ঘোক ঘোক করে হেসে উঠল। সব চাইতে বেশি করে হাসলো ঘেটুদা, টেনিদা যাকে ল্যাং মেরে গোবরের ভেতর ফেলে দিয়েছিল। হাসি থামলে সিন্ধু ঘটক বলল, যাক, আজ সময় নষ্ট করার দরকার নেই, এবার অ্যাকশন। শুনেই আমার পিলে টিলে কেমন চমকে উঠল। আমি টেনিদার দিকে চাইলুম, দেখলুম খাড়ার মতো নাকটা যেন অনেকখানি খাড়া হয়ে উঠেছে। রাগে চোখ দুটো দিয়ে আগুন ছুটছে। সে বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লুম আবার। এবার ঘোড়ার গাড়িতে নয়, সে প্যাদলে। আমাদের ঘিরে ঘিরে চললো আরো জনশতেক লোক। রাস্তাটা এবড়ো খেবড়ো, দূরে দূরে মিটমিটি আলো জ্বলছে। পথের ধারে কাঁচা ড্রেন, কচুরিপানা, ঝোপ জঙ্গল, কতগুলো ছাড়া ছাড়া বাড়ি, কয়েকটা ঠেলা গাড়িও পড়ে আছে এদিকে ওদিকে। 2 জন লোক আসছিল। ভাবলুম চেঁচিয়ে উঠি, কিন্তু তক্ষুনি আমার কানের কাছে কে যেন ফ্যাস ফ্যাস করে বন বেড়ালের মতো বলল, এই ছোকরা, একেবারে স্পিকটি নট,
চেয়েছিস কি তক্ষণই মরেছিস। এবার খেলনা পিস্তল নয়, সঙ্গে ছোড়া আছে। লোক দুটো বোধহয় কুলিটুলি হবে। যেতে যেতে কটমটিয়ে কয়েকবার চেয়ে দেখলো আমাদের দিকে। আমি প্রায় ভাঙা গলায় বলতে যাচ্ছিলাম, বাঁচাও ভাই সব, কিন্তু ছোড়ার ভয়ে নিজের আত্মনাদটা কোত করে গিলে ফেলতে হলো। এর মধ্যে টেনিদা একবার আমার হাড়ে চিমটি কাটলো, যেন বলতে চাইলো, হেই চুপ করে থাক। হঠাৎ লোকগুলো আর একটা ছোট রাস্তার সামনে এসে থমকে দাঁড়ালো। একজন সেই রাস্তা বরাবর আঙুল বাড়িয়ে বলল, দেখতে পাচ্ছ? আমরা দেখতে পেলুম রাস্তাটা বেশি দূর যায়নি। দুপাশে কয়েকটা ঘুমিয়ে পড়া টিনের ঘর রেখে আন্দাজ 200 গজ দূরে গিয়ে থমকে গেছে। সেখানে একটা মস্ত বড় লোহার ফটক, তাতে জোরালো ইলেকট্রিক লাইট জ্বলছে, আর ফটকের মাথার উপর লেখা রয়েছে জয় মা তারা স্টুডিও। ঘেটুদা বলল, চলে যাও, ওইখানেই তোমাদের কাজ। এই কাঁথারামকেও সঙ্গে নিও। নস্যির কৌটোটা বিজয় কুমারের পকেট থেকে লোপাট করে এর হাতে দেবে। তারপর যেমন গিয়েছিলে শুট করে সেভাবে বেরিয়ে আসবে। ব্যাস, তাহলেই কাজ হাসিল। তারপরেই তোমাদের হাত ভরে প্রাইজ দেবে সিন্ধু ঘটক। কিন্তু একটা নস্যির কৌটোর জন্য? আমি গজগজ করে উঠলাম। নিশ্চয় দারুণ রহস্য আছে, কিন্তু তা জেনে তোমাদের কোনো দরকার নেই। এখন যা বলছি তাই করো। সাবধান, স্টুডিওর ভেতর গিয়ে যদি কোনো কথা ফাঁস করে দাও কিংবা পালানোর চেষ্টা করো, তাহলে কিন্তু নিদারুণ বিপদে পড়বে। সিন্ধু ঘটকের নজরে পড়লে একটা পিঁপড়ে পর্যন্ত লুকিয়ে বাঁচতে পারে না, সেটা কিন্তু খেয়াল রেখো। টেনিদা বলল, খেয়াল থাকবে। ঘেটুদা আবার বলল, আমরা সব এখানেই রইলুম। গেটের দারোয়ান বিজয় কুমারের পেয়ারের চাকর কম্বলরামকে চেনে, তোমাকে বাধা দেবে না। আর তুমি কাঁথারামকেও নিজের ভাই বলে চালিয়ে দেবে। গেট দিয়ে ঢুকে একটু এগিয়েই দেখবে গুদামের মতো প্রকাণ্ড একটা টিনের ঘর, তার উপর লেখা রয়েছে ইংরেজিতে 2। ওটাই হচ্ছে 2 নম্বর ফ্লোর। ওখানে বিজয় কুমারের শুটিং হচ্ছে। ফ্লোর শুটিং, এসব আবার কি ব্যাপার? ওখানে আবার গুলি গোলার কোনো ব্যাপার আছে নাকি? আরে না 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 না, ও সমস্ত কোনো ঝামেলা নেই। বললুম তো, ফ্লোর হচ্ছে গুদামের মতো এক রকমের ঘর। ওখানে নানা রকম দৃশ্য তৈরি করে সেখানে ফিল্ম তোলা হয়। আর শুটিং হলো গিয়ে ক্যামেরা দিয়ে ছবি তোলা। তবে গুলি করার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলুম। আচ্ছা, 2 নম্বর ফ্লোরে না হয় গেলুম, সেখানে না হয় দেখলুম বিজয় কুমারের শুটিং হচ্ছে, তখন কি করব? সুযোগ বুঝে তার কাছে গুটি গুটি এগিয়ে যাবে। সে হয়তো জিজ্ঞেস করবে, কিরে কম্বুলে, দেশে গিয়ে সঙ্গে সঙ্গে চলে এলি রে, আর স্টুডিওতেই বা এলি কেন? উত্তরে তুমি বলবে, কি করব স্যার, দেশের বাড়িতে গিয়েই আপনার সম্পর্কে একটা খারাপ স্বপ্ন দেখলুম, মেজাজ খিচড়ে গেল, একে তাই চলে এলুম। বললাম আপনি স্টুডিওতে এসেছেন, তাই দর্শন করে চক্ষু সার্থক করে গেলুম। শুনে বিজয় কুমার হয়তো হেসে বলবে, বেটা তো মহা খলিফা, বলে তোমার পিঠে চাপড়ে দেবে, আর একটা টাকা হাতে গুছে দিয়ে বলবে, না কিছু মিষ্টি খেয়ে বাড়ি চলে যা, আমার ফিরতে রাত হবে, পারিস তো ভালো দেখে একটা মুরগি রোস্ট করে রাখিস। যখন এইসব কথা বলতে থাকবে, তখন সেই ফাঁকে তুমি চট করে তার পকেট থেকে নস্যির ডিবেটা তুলে নেবে। যদি ধরা পড়ে যাই? বলবে, পকেট মারিনি স্যার, এটা পিঁপড়ে উঠেছে তাই ঝাড়ছিল। যদি বিশ্বাস না করে? অভিমান করে বলবে, স্যার আমার কথায় অবিশ্বাস, আমি আর এ পোড়া মুখ দেখাবো না, গঙ্গায় ডুবে মরবো। বলতে বলতে কাঁদতে থাকবে। বিজয় কুমার বলবে, কি মুশকিল, তখন তার পা জড়িয়ে ধরার কায়দা করে তাকে পটকে দেবে। আর ধাই করে যদি একবার আশ্রয় খায়, আর ভাবতে হবে না, তৎক্ষণাৎ পকেট থেকে। বুঝেছো? বুঝেছি। তাহলে এগোচ্ছি। খবরদার, কোন রকম চালাকি করতে যেও না, তাহলেই। আগে জানি মারা পড়বো। সাবাস, ঠিক আছে, এবার এগিয়ে যাও। আগে হ্যাঁ। আমরা দুজনে গুটি গুটি জয়মা তারা স্টুডিওর দিকে চলতে লাগলুম। ওরা যে কোথায় কোন কানে ভুট করে লুকিয়ে গেল, আমরা পেছন ফিরেও আর দেখতে পেলুম না। আমি চাপা গলায় বললুম, টেনিদা, হুম। এই তো সুযোগ।
সমানে হু হু করছো কি? এখন ওরা কেউ কোথাও নেই, আমরা মুক্ত। এখন একেবারে বেপরোয়া হয়ে, মানে যাকে বলে উদ্দাম উল্লাসে ছুটে পালাতে পারি এখান থেকে। ফিল্ম স্টুডিও যখন রয়েছে তখন জায়গাটা নিশ্চয় টালিগঞ্জ। আমরা যদি জয়মাতারা স্টুডিওতে না গিয়ে পাশের খানা খন্দ ভেঙে এখন চো ছুটতে থাকি, তাহলে... এখন কুরুকের মতো বকবক করিসনি পেলা, আমি ভাবছি। কি ভাবছো? সত্যি সত্যি তুমি স্টুডিওতে ঢুকে ফিল্ম স্টার বিজয় কুমারের পকেট মারবে নাকি? শাট আপ, এখন সামনে পুদুচ্চেরি। খুব জটিল সমস্যায় পড়লে টেনিদা বরাবর ফরাসি আউড়ে থাকে। আমি বললুম, পুদুচ্চেরি? সে তো পন্ডিচেরি। এখানে তুমি পন্ডিচেরি পেলে কোথায়? পন্ডিচেরি নয়, আমি বলছিলাম ব্যাপার অত্যন্ত ঘোরালো, বুদ্ধি করতে হবে। আমি বললুম, কখন বুদ্ধি করবে? এদিকে আমার এক বিতিকিচ্ছিরি পাগল সাজিয়েছে, মুখে কিচমিচ করছে 7 রাজ্যের দাড়ি, কুটকুটুনিতে আমি তো মারা গেলুম। ওদিকে তুমি আবার চলেছ পকেট মারতে। ধরা পড়লে কিলিয়ে একেবারে কাটাল পাকিয়ে দেবে। এখন চুপ রাও। অগত্যা চুপ করতে হলো, আর আমরা একেবারে জয়মাতারা স্টুডিওর গেটের সামনে এসে পৌঁছলাম। ভয়ে আমার বুক দূর করতে লাগলো। মনে হতে লাগলো একটু পরেই একটা যাচ্ছে তাই কেলেঙ্কারি হয়ে যাবে। স্টুডিওর লোহার ফটক আধা খোলা, পাশে দারোয়ানের ঘর, আর ঘরের বাইরে খালি গায়ে এক হিন্দুস্তানি জাদরেল দারোয়ান বসে এক মনে তার আরো জাদরেল গোপজোড়াকে পাকিয়ে চলেছে। টেনিদাকে দেখেই সে একগাল হেসে ফেলল। क्या भैया कम्बल राम, सब अच्छा है ना? सब अच्छा है। तुम्हारे साथ ये পাগলা কোন হ্যাঁ? আমাকেই পাগল বলছে নিশ্চয়। যে লোকটা আমাকে হাতের কাছে পেয়ে মনের সুখে মেকআপ দিয়েছিল, তাকে আমার সে কড়মড়িয়ে চিবিয়ে খেতে ইচ্ছা করলো। প্রায় বলতে যাচ্ছিলাম, হাম পাগলা নেই হ্যাঁ, পটল ডাঙা কা প্যালা রাম হ্যাঁ, কিন্তু টেনিদার একটা চিমটি খেয়ে আমি থেমে গেলুম। টেনিদা বলল, ये पगला नहीं है, ये है हमारा छोटा भाई कथाराम। काताराम? राम राम सिया राम। राम जी दुनिया में कितने अजीब चीजों को पैदा किया। अच्छा चला जाओ अंदर में, तुम्हारा बाबू 2 नंबर में है, वही शूटिंग चल रहा है। আমরা স্টুডিওর ভেতরে পা দিলুম। চারদিকে গাছপালা, ফুলের বাগান, একটা পরি মার্কা ফোয়ারাও দেখতে পেলুম। আর কত যে আলো জ্বলছে কি বলবো। দেখলুম সব সারি সারি গুদামের মতো উঁচু উঁচু টিনের ঘর, তাদের গায়ে বড় বড় সাদা হরপে 1 2 করে নম্বর লেখা। দেখলুম বড় বড় মোটর ভ্যানে রেডিওর মতো কি সব যন্ত্র নিয়ে কানে হেডফোন লাগিয়ে কারা সব বসে আছে, আর রেডিওর মতো সেই যন্ত্রগুলোতে থিয়েটারের পাঠ করার মতো আওয়াজ উঠছে। প্যান্ট পরা লোকজন ব্যস্ত হয়ে এপাশ ওপাশ আসা যাওয়া করছিল, আর মাঝে মাঝে কেউ কেউ তাকিয়ে দেখছিল আমার দিকেও। একজন ফস করে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। মা, বেশ মেকআপ হয়েছে তো, চমৎকার। মেকআপ ধরে ফেলেছে? আমার বুকের রক্ত সঙ্গে সঙ্গে জল হয়ে গেল। আমি প্রায় হাউমাউ করে চেঁচিয়ে উঠতে যাচ্ছিলাম, কিন্তু টেনিদা পটাং করে আমাকে একটা চিমটি কাটলো। লোকটা আবার বলল, এক্সট্রা বুঝে? আমি কি বলবার জন্য হা করেছিলাম, কিন্তু টালিগঞ্জের গোটা ধারি সাইজের মশা আমার মুখ বরাবর তাড়া করে আসাতে ফস করে মুখটা বন্ধ করে ফেললুম। টেনিদা বলল, হ্যাঁ স্যার, এক্সট্রা, থিয়েরাম নয়, প্রবলেম নয়, একদম এক্সট্রা। আর এত বাজে এক্সট্রা যে বলাই যায় না। বারে কম্বল রাম, বিজয় কুমারের সঙ্গে থেকে তো খুব কথা শিখেছ দেখছি, তাই কোন বইয়ের এক্সট্রা? আগে জিওমেট্রির থার্ড পার্টির। লোকটা এবার চটে গেল, বলল, দেখো কম্বল রাম, বিজয় কুমার আদর দিয়ে দিয়ে তোমার মাথাটি খেয়েছেন। তুমি আজকাল যাকে তাকে যা খুশি বলো। তুমি যদি আমার চাকর হতে, তাহলে আমি তোমায় পিটিয়ে এসে তক্তপোষ করে দিতুম। বলেই হনহন করে চলে গেল সে। আমি ভয় পেয়ে বললুম, টেনিদা কি হচ্ছে এসব? টেনিদা বলল, এই তো সবে রগর জমতে শুরু হয়েছে, চল এবার ঢোকা যাক 2 নম্বর স্টুডিওতে। স্টুডিও মানে যে এমনই একখানা ইলাহি কাণ্ড, কে ভেবেছিল সে কথা?
সামনেই যেন থিয়েটারে ছোট্ট একটা স্টেজ খাটানো রয়েছে এমনই মনে হলো। সেখানে ঘর রয়েছে, দাওয়া রয়েছে, পেছনে আবার সিনে আঁকা দুটো নারকেল গাছও উঁকি মারছে। সেসব তো ভালোই, কিন্তু চারদিকে সে কি ব্যাপার! কত সব বড় বড় আলো, কত মোটা মোটা ইলেকট্রিকের তার, বনবনিয়ে ঘোড়া সব মস্ত মস্ত পাখা। কজন লোক সেই দাওয়াটার উপর আলো ফেলছে। একজন কোট প্যান্ট পরা মোটা মতন লোক বলছে, ঠিক আছে ঠিক আছে। ঢুকে আমরা দুজন স্রেফ হা করে চেয়ে রইলুম। সিনেমা মানে যে এইরকম গোলমেলে ব্যাপার তাকে জানতো। কিছুক্ষণ আমরা কোনো কথা বলতে পারলুম না। এক কোণায় দাঁড়িয়ে ড্যাব ড্যাবে চোখে তাকিয়ে থাকলুম কেবল। কোত্থেকে আরেকজন গেঞ্জি আর প্যান্ট পরা লোক বাজখাই গলায় চেঁচিয়ে উঠল, মনিটর, লাইটস। তার আশপাশ থেকে উপর থেকে অসংখ্য সার্চ লাইটের মতো আলো সেই তৈরি করা ঘরটার দাওয়ায় এসে পড়ল। মোটা লোকটা বলল, আর 5 নম্বর কাটো। কার নম্বর আবার কেটে নেবে? এখানে আবার পরীক্ষা হয়? টেনিদাকে আমি ফিসফিস করে জিজ্ঞেস করলুম। টেনিদা কুট করে আমার কানে একটা চিমটে দিয়ে ফ্যাস ফ্যাস করে বলল, চুপ করে থাক। মোটা লোকটা আবার চেঁচিয়ে বলল, কেটেছো 5 নম্বর। একটা উঁচু মতন জায়গা থেকে কে যেন একটা আলোর উপর এক টুকরো পিচবোর্ড ধরে বলল, কেটেছি। গেঞ্জি আর প্যান্ট পরা লোকটা আবার বাজখাই গলায় বলল, ডায়লগ। আমাদের পাশ থেকে হাওয়াই শার্ট আর পাজামা পরা বেটে মতন একজন লোক মোটা একটা খাতা বগল দাবা করে এগিয়ে গেল। আর তখনই আমরা রোমাঞ্চিত হয়ে দেখলুম কোত্থেকে স্যুট করে আলোর মধ্যে এসে দাঁড়ালেন আর কেউ নয়, স্বয়ং বিজয় কুমার। তার পরনে হলদে জামা, হলুদ কাপড়, যেন ছট পরব সে চলে এসেছেন। সেই বিজয় কুমার যিনি ঝপাং করে নদীর পুল থেকে জলে লাফিয়ে পড়েন, চলন্ত ট্রেনের জানলা দিয়ে উধাও হয়ে যান, যিনি কখনো কচুবন কখনো বা ভ্যারেন্ডার ঝোপের মধ্যে দাঁড়িয়ে আকুল হয়ে গান গাইতে থাকেন। কথা নেই বার্তা নেই, দুম করে হঠাৎ মারা যান। সেই দুরন্ত, দুর্ধর্ষ, দুর্বার বিজয় কুমার আমাদের সামনে একেবারে সশরীরে দাঁড়িয়ে, আর ওরই পকেট থেকে আমাদের নস্যির কৌটোটা লোপাট করে দিতে হবে। আমি বলতে যাচ্ছিলাম সঙ্গে সঙ্গে টেনিদা আমার কানে আবার দারুণ একটা চিমটি কষিয়ে ফ্যাস ফ্যাস করে বলল, চুপ। আমার বুকের ভেতর তখন দূর দূর করে কাঁপছে। এক্ষুনি এই মুহূর্তে ভয়াবহ লোমহর্ষক ব্যাপার ঘটে যাবে। এত আলো, এত লোকজনের ভেতর থেকে নস্যির কৌটো লোপাট করা, ধরা তো পড়তেই হবে। আর স্টুডিও শুদ্ধ লোক সেই ফাঁকে আমাদের পিটিয়ে তুলো ধোনা করে দেবে। লেপ টেপ করে ফেলাও অসম্ভব নয়। আমি দেখলুম বিজয় কুমার সেই পাজামা পরা বেটে লোকটার খাতা থেকে কি যেন বিড়বিড় করে পড়ে নিলেন। খানিকক্ষণ এগিয়ে এসে ঘরের দাওয়াটায় বসলেন। অমনি যেন শূন্য দিয়ে একটা মাইক্রোফোন নেমে এসে ওর মাথার একটুখানি উপরে থেমে দাঁড়ালো। বিজয় কুমার ভাবে গদগদ হয়ে বলতে লাগলেন, না না, এই আমার মাটির ঘর, আমার স্মৃতি, আমার স্বপ্ন, এ ছেড়ে আমি কোথাও যাব না। জমিদারের অত্যাচারে যদি আমার প্রাণও যায়, তবু আমার ভিটে থেকে কেউ আমায় তাড়াতে পারবে না। আমি টেনিদার কানে কানে জিজ্ঞেস করলুম, রবি ঠাকুরের 2 বিঘা জমি ছবি হচ্ছে না? তা হবে। তাহলে বিজয় কুমার নিশ্চয়ই উপেন। কিন্তু আম গাছ কোথায় টেনিদা? পেছনে তো দেখছি 2টো নারকেল গাছ। উপেনের যে নারকেল গাছও ছিল, কই রবি ঠাকুরের কবিতায় তো সে কথা লেখা নেই। টেনিদা আবার আমাকে ফ্যাস ফ্যাস করে বলল, বেশি বকিস নে পেলা, ব্যাপার এখন খুব সিরিয়াস। যাকে বলে পুদুচেরি। এখন চুপচাপ দাঁড়িয়ে থাক, দেখ আমি কি করি। ওই বিতিকিচ্ছির সিন্ধু ঘটকটাকে যদি ঠান্ডা না করতে পারি, তাহলে আমি পটলডাঙ্গার টেনি শর্মাই নই। এর মধ্যে দেখি বিজয় কুমার বলা টলা শেষ করে একখানা রুমাল নিয়ে চোখ মুছছেন। গেঞ্জি আর প্যান্ট পরা মোটা লোকটা আকাশে মুখ তুলে চাচা ছোলা গোলায় চেঁচিয়ে উঠছে, সাউন্ড হাইট জ্যাট। আর যেন আকাশবাণীর মতো কার মিহি সুর ভেসে আসছে, ওকে ওকে। বিজয় কুমার দাওয়া ছেড়ে উঠে পড়তেই টেনিদা আমার কানে কানে বলল,
পেলা স্টেডি। আর বলেই ছুটে গেল বিজয় কুমারের দিকে। স্যার স্যার স্যার। বিজয় কুমার ভীষণ চমকে বলল, আরে কম্বলরাম যে, আরে তুই না 1 মাসের জন্য দেশে গিয়েছিলি, কি ব্যাপার হঠাৎ ফিরে এলি যে? আর স্টুডিও এলি কেন হঠাৎ, কি দরকার? আমি দম বন্ধ করে দেখতে লাগলুম। স্যার আমি কম্বলরাম নই। টেনিদা চেঁচিয়ে উঠল। তবে কি ভম্বলরাম, কোথা থেকে সিদ্ধি ফিদ্দি খেয়ে আসিসনি তো? দাদা শিগগির বাড়ি যা, আর আমার জন্য ভালো একটা মুরগির রোস্ট পাকিয়ে রাখবে, রাত 12টা নাগাদ আমি ফিরবো। আমার কথা শুনুন স্যার, আপনার ঘোর বিপদ। ঘোর বিপদ? কি বলছিস কম্বলরাম? আমি বলছি আপনাকে, আমি কম্বলরাম নই, আমি হচ্ছি পটলডাঙ্গার টেনিরাম, ভালো নাম ভজহরি মুকুজ্জে। আর বলেই টেনিদা এক টানে গাল থেকে জরুলটা খুলে ফেলল। কি সর্বনাশ! কি হলো স্যার, কি হয়েছে? বিজয় কুমার বললেন। কম্বলরাম ওর গাল থেকে জরুল তুলে ফেলেছে। সেই গেঞ্জি আর প্যান্ট পরা মোটা ভদ্রলোক সোজা ছুটে এলেন টেনিদার দিকে। টেনিদা আবার মোটা গলায় বলল, এই 3rd টাইম বলছি, আমি কম্বলরাম নই, লেপরাম, জাজিরাম, মশাইরাম, তোষকরাম, এমনি রামে রামে কোনো রামই নই। আমি হচ্ছি পটলডাঙ্গার ভজহরি মুকুজ্জে। দুনিয়া শুদ্ধ লোক আমাকে এতটা কাল টেনি শর্মা বলে জানে। স্টুডিওর ভেতরে একসঙ্গে আওয়াজ উঠল, মাই গড! বিজয় কুমার কেমন ভাঙা গলায় বলল, তাহলে কম্বলরামের ছদ্মবেশে ধরার মানেটা কি? নিশ্চয় এটা বদ মতলব আছে, খুব সম্ভব আমাকে লোপাট করবার চেষ্টা। তারপর হয়তো কোথাও বা লুকিয়ে রেখে একেবারে 1 লক্ষ টাকার মুক্তিপঞ্চে চিঠি দেবে আমার বাড়িতে। সিনেমার অমন দুর্ধর্ষ বেপরোয়া নায়ক বিজয় কুমার হঠাৎ যেন কেমন চামচিকের মতো শুটকো হয়ে গেলেন, আর চিচি করে বলতে লাগলেন, উফ, গেলুম, আমি গেলুম, খুন, পুলিশ, ডাকাত। আরেকজনকে চেঁচিয়ে উঠল, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, সৎকার সমিতি। কে যেন আরো জোরে চেঁচাতে লাগলো, মরার খাটিয়া, হরিসিংকীর্তনের দল, হরিসংকীর্তনের দল। হঠাৎ বাঘাটে গলায় হুঙ্কার ছাড়ল টেনিদা। সাইলেন্স! আর সে নিদারুণ হুঙ্কারে স্টুডিও শুদ্ধ লোক কেমন ভেবড়ে গিয়ে থমকে দাঁড়ালো। টেনিদা বলতে লাগলো, সমবেত ভদ্র মহোদয়গণ, আপনারা মিথ্যে বিচলিত হবেন না। আমি ডাকাত নই, অত্যন্ত নিরীহ ভদ্র সন্তান। পুলিশ যদি ডাকতে হয় তাহলে ডেকে ওই সিন্ধুগুলোতে গ্রেপ্তার করার জন্য ব্যবস্থা করুন। সেই আমাদের পাঠিয়েছে বিজয় কুমারের পকেট থেকে নস্যির কৌটো। আর বলতে হলো না, সিন্ধু ঘটক বলতেই সেই মোটা ভদ্রলোক গেলুম বলে একটা সোফার উপর চিৎপাত হয়ে পড়লেন। আর নস্যির কৌটো শুনেই বিজয় কুমার গলা ফাটিয়ে আর্তনাদ করলেন, প্যাক আপ, প্যাক আপ। মোটা ভদ্রলোক তড়াক করে লাফিয়ে উঠলেন সোফা থেকে, তেড়ে গেলেন বিজয় কুমারের দিকে। যখনই শুনেছিস সিন্ধু ঘটক, তখনই জানি একটা কেলেঙ্কারি আজ হবে, কিন্তু প্যাক আপ চলবে না, আজ শুটিং হবেই। বিজয় কুমার ভীষণ এক গর্জন করে বললেন, ওই অযাত্রা নাম শুনবার পরে আমি কিছুতেই কাজ করব না আজ। আমার কন্ট্রাক্ট খারিজ করে দিন। খারিজ করলেই হলো? পয়সা লাগে না? না, সেই শুনেছি সিন্ধু ঘটক আমারও মাথায় খুন চেপে গেছে। 1, 2, 3 10 পর্যন্ত শুনতে রাজি আছি। এর মধ্যে আপনি যদি ক্যামেরার সামনে না দাঁড়ান, সত্যি একটা খুনোখুনি হয়ে যাবে। বিজয় কুমার রেগে আগুন হয়ে গেলেন, মাটিতে পা ঠুকে বললেন, আমাকে ভয় দেখানো, খুনোখুনি হয়ে যাবে? চলে আয় এদিকে, এক ঘুষিতে তো দাঁত উপরে দেবো। বলেই মোটা লোকটা বিজয় কুমারের দিকে ঝাঁপ মারল। বটে, দাঁত উপড়ে দেবে? আমাকে তুই তো করি, এই ফিল্ম স্টার হয়েছে, তারকা যদি এক চড়ে তোকে জোনাকি বানিয়ে দিতে না পারি। আমি হা করে ব্যাপারটা দেখছিলাম, আর আমার মাথার ভিতরে সব যেন কিরকম তালগোল পাকিয়ে যাচ্ছিল। কিন্তু মোটা লোকটা ঝাঁপিয়ে এগিয়ে আসতেই কেলেঙ্কারির চরম। ঘর ভর্তি ইলেকট্রিকের সরু মোটা তার ছড়িয়েছিল লোকটার পায়ে। একটা তার জড়িয়ে গেল, দুরুম করে আছাড় খেল সে। একটা আলো আছড়ে পড়ল তার সঙ্গে। তক্ষুনি দুম ফটাস, কোথা থেকে যেন কি কাণ্ড হয়ে গেল। স্টুডিও জুড়ে একেবারে অথই অন্ধকার, তার মধ্যে আকাশ ফাটানো চিৎকার উঠতে লাগলো, চোর, ডাকাত, খুন, অ্যাম্বুলেন্স, সৎকার সমিতি, হরিসংকীর্তন,
মরার খাটিয়া। আর সেই অন্ধকারে কে যেন কাকে জাপটে ধরলো, দুমদাম করে কিলোতে লাগলো। অনেক গলার আওয়াজ উঠতে লাগলো, মার 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 মার। টেনিদা টকাত করে আমার কানে একটা চিমটে দিয়ে বলল, পেলা এবার কুইক। কিসের কুইক তা আর বলতে হলো না। সেই অন্ধকারের মধ্যে টেনে দৌড় লাগালাম দুজনে। জয়মাতারা স্টুডিওর বাইরে বাগানেও সব আলো নিভে গেছে। গেটে যে দারোয়ান বসেছিল সে কখন গোলমাল শুনে ভেতরে ছুটে এসেছে। আমরা খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলুম। তারপর ঢোকবার সময় ডান দিকে যে পালানোর রাস্তা দেখেছিলাম তাই দিয়ে আরো অনেকখানি দৌড়ে দেখি সামনে একটা বড় রাস্তা, কিন্তু সিন্ধু ঘটক তার দলবল না, কেউ কোথাও নেই। শুধু একটু দূরে মিটার তুলে একটা ট্যাক্সি দাঁড়িয়ে, আর তাতে বসে মস্ত গালপাট্টা দাড়িওয়ালা এক শিখ ড্রাইভার এক মনে ঝিমোচ্ছে। টেনিদা বলল, ভগবান আছেন পেলা, আর আমাদের পায়কে। সর্দারজি, ও সর্দারজি। সর্দারজি চোখ মেলে উঠে বসে ঘুম জড়ানো গলায় বলল, क्या हुआ? আপ ভাড়া जाएगा? काहे नहीं जाएगा? मीटर तो खड़ा है। তবে চলিয়ে বহুত জলদি। कहाँ? পটলডাঙ্গা। ठीक है, बैठिए। গাড়ি ছুটলো। একটু পরেই দেখলুম আমরা রসা রোডে এসে পড়েছি। তখনও পথে সমানে লোক চলছে, ট্রাম যাচ্ছে, বাস ছুটছে। আমি তখনও হাঁপাচ্ছি। বললুম, টেনিদা তাহলে সত্যি সিন্ধু ঘটকের হাত থেকে বেঁচে গেলুম আমরা? টেনিদা বলল, তাই তো মনে হচ্ছে। কিন্তু ব্যাপার কি টেনিদা? হঠাৎ গেঞ্জি পরা ওই মোটা লোকটা অত চটে গেল কেন? আর নসির কৌটোর কথা শুনেই বা বিজয় কুমার? টেনিদা কটাং করে আমার একটা চিমটি কেটে বলল, চুলোয় যাক, পড়ে মরুক তোর ওই সিন্ধু ঘটক, আর জমাই বাড়ি যাক তোর ওই বিজয় কুমার। এখন ঘরের ছেলে ঘরে ফিরতে পারলে বাঁচি আমরা দুজনে। আমাদের নিয়ে গাড়ি যখন পটলডাঙ্গার মোড়ে এসে থামলো তখন মহাবীরের পানের দোকানের ঘড়িতে দেখি ঠিক 10টা বাজতে 8 মিনিট। মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে এত কাণ্ড, একেবারে রহস্যের খাসমহল। কিন্তু তখনও কিছু বাকি ছিল। টেনিদা বলল, সর্দারজি কিতনা হুয়া? পরিষ্কার বাংলায় সর্দারজি বলল, পয়সা লাগবে না, বাড়ি চলে যাও। আমরা দুজনেই একসঙ্গে চমকে উঠলাম। সে কি? হঠাৎ সর্দারজি হা হা করে হেসে উঠল। এক টানে দাড়িটা খুলে ফেলে বলল, চিনতে পারছো? আমরা লাফিয়ে পেছনে সরে গেলুম। টেনিদার মুখ থেকে বেরোলো, ডিলা গ্র্যান্ডি মেপি সেন্টা ফেলিস। সর্দারজি আর কেউ নয়, স্বয়ং সেই অবলাকান্ত, সেই মেফিস্টোফিলিসদের একজন। আর একবার অট্টহাসি, তারপরেই তীর বেগে ট্যাক্সিটা শিয়ালদার দিকে ছুটে চলল। আমি বুদ্ধি করে নম্বরটা পড়তে চেষ্টা করলুম, কিন্তু পড়া গেল না। একরাশ নীল ধোয়া বেরিয়ে গাড়ির পেছনের নম্বর টম্বর সব ঢেকে দিয়েছে। সিনেমা দেখতে গিয়েছিলাম বেশ ভালো একটা উপদেশপূর্ণ ইংরেজি বই। এইসব বলে টোলে তো কোনো মতে বাড়ির বকুনির হাত থেকে রেহাই পাওয়া গেল, কিন্তু মেজাজ ভীষণ খারাপ হয়ে রইল। বলতে ভুলে গেছি, গাড়িতে বসেই মুখের রং টংগুলো ঘষে টসে তুলে ফেলেছিলাম। আর বাড়িতে ঢুকেই সোজা বাথরুমে ঢুকে একদম সাফসুফ হয়ে নিয়েছিলাম। ভাগ্যিস অত রাতে কারো ভালো করে নজরে পড়েনি, নইলে শেষ পর্যন্ত হয়তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। কিন্তু ব্যাপারটা কি হলো? কেন আমাদের অমন করে ধরে নিয়ে গেল? সিন্ধু ঘটক কেনই বা মুখে রং সাজালো? আর জয়মা দ্বারা স্টুডিওর ভেতরেই বা এসব কাণ্ড কেন ঘটে গেল? সেই সবের কোনো মানেই বোঝা যাচ্ছে না। আরও বোঝা যাচ্ছে না দাড়ি লাগিয়ে অবলাকান্ত কেনই বা আমাদের বিনে পয়সায় পৌঁছে দিল। আমরা বিজয় কুমারের নস্যির কৌটো লোপাট না করে পালিয়ে এসেছি জেনেও হাতে পেয়ে সে আমাদের ধরে নিয়ে গিয়ে গুম করলো না কেন? ভীষণ গোলমেলে সব ব্যাপার। মানে সেই সব অঙ্কের চাইতেও গোলমেলে। যেখানে দশমিকের মাথার উপর আবার একটা ভেকুলাম থাকে, কিংবা তেল মাখা উঁচু বাঁশের ওপর থেকে এক কাঁদি কলা নামাতে গিয়ে একটা বাদর 6 ইঞ্চি ওঠে তো 5.25 ইঞ্চি পিছলে নেমে আসে। সকালে বসে বসে এইসব যতই ভাবছি ততই আমার চাঁদির উপরটা সুরসুর করছে।
গলার ভেতরটা কুটকুট করছে, কানের মাঝপথে কটকট করছে, আর নাকের দুপাশে সুরসুর করছে। ভেবে চিনতে থই না পেয়ে শেষে মনের দুঃখে টেবিল বাজিয়ে বাজিয়ে আমি সত্যেন দত্তর লেখা বিখ্যাত সেই ভুবনের গানটা গাইতে শুরু করে দিলাম। ভুবন নামেতে বেদরা বালক, তার ছিল এক মাসি, আহা ভুবনের দোষ দেখে দেখিত না সে মাসি সর্বনাশী। শেষে কলা চুরি মূল চুরি করে বারে, ভুবনের রাস কারা, চোর হতে পাকা ডাকাত হলো সে, ব্যবসা মানুষ মারা। এই পর্যন্ত বেশ করুণ গলায় গিয়েছি। এমন সময় হঠাৎ তেতলা থেকে এসা মোটা ডাক্তারি বই হাতে নিয়ে মেজদা তেড়ে নেমে এলো। এই পালা কি হচ্ছে এই সকালবেলায়? বললুম, গান গাইছি। এর নাম গান? এই তো দেখছি একসঙ্গে স্টেন গান, ব্রেন গান, অ্যান্টি এয়ারক্রাফট গান, মানে স্বর্গে মা সরস্বতী গায়ে পর্যন্ত গিয়ে গোলা লাগবে। আমি বললুম, তুমি তো ডাক্তার, গানে কি জানো? এ শেষটা যদি শোনো তা আরো করুন। বলে আবার টেবিল বাজিয়ে যেই শুরু করেছি, ধরা পড়ে গেল বিচারা হইল ভুবনের হবে ফাঁসি, হাউ হাউ করে লাড়ু মুড়ি রেঁধে মেয়ে ছুটে এলো তার মাসি। অমনি বেরসিক মেজদার ধাই করে ডাক্তারি বইয়ের এক ঘা আমার পিঠে বসিয়ে দিল। বিচ্ছিরি রকম দাঁত খিচিয়ে বলল, আরে যা খেলে কচু পোড়া, মাথা ধরিয়ে দিলি তো। লেখা নেই, পড়া নেই, বসে বসে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। বারে এই তো সবে আমাদের স্কুলে সামার ভ্যাকেশন শুরু হলো, এখনই পড়বো। তবে বেরো, রাস্তায় গিয়ে চেঁচা। আমি গা গা করে বেরিয়ে এলুম রাস্তায়। এসব বেরসিকদের কাছে সঙ্গীত চর্চা না করে আমি বরং চাটুর্যেদের রকে বসে পটল ডাঙার নিরি কুকুরগুলোকে এই গান শোনাবো। কিন্তু গান আর গাইতে হলো না। তার আগেই দেখি টেনিদা হনহন করে আসছে আমার দিকেই। আমায় দেখেই ব্যতিব্যস্ত হয়ে বলল, পেলা কুইক কুইক, তোর কাছে যাচ্ছিলুম, চটপট চলে আয়। আবার কি হলো? সিন্ধু ঘটক। সিন্ধু ঘটক কোথায়? আমাদের বাড়িতে বৈঠকখানা বসে আছে। তক্ষুনি দু চোখ কপালে তুলে আমি প্রায় রাস্তার মধ্যেই ধপাস করে বসে পড়তে যাচ্ছিলাম। টেনিদা খপ করে আমাকে ধরে ফেললো, বলল, দাঁড়া না, এখনই ঘাবড়াচ্ছিস কেন? চলে আয় আমার সঙ্গে। চলেই এলুম। বুকের ভেতরটা হাক পাক করছিল, কিন্তু বেলা 9:30টার সময় টেনিদাদের বাড়ির বৈঠকখানায় বসে সিন্ধু ঘটক আমাদের আর কি করবে? কিংবা এইসব মারাত্মক লোককে কিছুই বিশ্বাস নেই। রামহরি বটমবেল কিংবা যদুনন্দন আড্ডের গোয়েন্দা উপন্যাসে দিনে দুপুরেই যে কত বড় দুর্ধর্ষ ব্যাপার ঘটে যায় সেও তো আর আমার অজানা নেই। আমি আর একবার ভয়ে ভয়ে জিজ্ঞেস করলুম, টেনিদা, সঙ্গে দস্যু দল, মারাত্মক অস্ত্র শস্ত্র? কিছু না, একেবারে একা। পুলিশে খবর দিয়েছো? কি দরকার নেই, তুই আয় না। জয় মা তারা বলতে গিয়ে সেই অলক্ষণের স্টুডিওটাকে মনে পড়লো। সামলে নিয়ে বললুম, জয় মা কালী। আর ঢুকে পড়লুম টেনিদাদের বাড়িতে। আর ঢুকেই দেখি চেয়ারে বসে সিন্ধু ঘটক। সেই চেহারাই নেই, গায়ে মুগার পাঞ্জাবি, হাতে গোটা কয়েক আংটি, এক মুখ হাসি। বলল, এসো হে পেলারাম, তোমার জন্যই বসে আছি। আমি হা করে কিছুক্ষণ চেয়ে রইলুম। তারপরে ভয়টা কেটে গেলে জিজ্ঞেস করলুম, আপনি কে? আমার নাম হরিকিঙ্কর ভর চৌধুরী। মনোরমা ফিল কোম্পানির নাম শুনেছ? সেই কোম্পানির মালিক আমি। কিন্তু কাল 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 রাতে আমাদের নিয়ে আপনি এসব কি কাণ্ড করলেন? খুলে বললেই সব বুঝতে পারবে, এসো বলছি। তারপর যা বললেন তার সংক্ষেপে এই, তিনি একটা ছবি আরম্ভ করবেন, বিজয় কুমারকে তার নায়ক করতে চান। কিন্তু বিজয় কুমার বলে বসেছেন গজানন মাইতির পথে পথে বিপদে ছবির কাজ শেষ না হলে তিনি কোনো ছবিতে নামবেন না। এখন গজানন মাইতির সঙ্গে হরিকিঙ্কর ভর চৌধুরীর ঘোর শত্রুতা। হরিকিঙ্কর তাই পণ করলেন গজাননের ছবির শুটিং বন্ধ করে দেবেন।
কাল রাতেই ছিল গজাননের ছবির প্রথম শুটিং। গজানন ঘুঘুম লোক, সে হুকুম দিয়েছিল তার শুটিংয়ে কোনো বাইরের লোক ঢুকতে পারবে না। সুতরাং এমন কাউকে দরকারি যে চট করে স্টুডিওতে ঢুকে যেতে পারে, আর সে পারে কম্বলরাম। কিন্তু কম্বলরাম তো দেশে চলে গেছে, তাই তিনি 4 দিন ধরে খুঁজে বেড়াচ্ছেন ঠিক কম্বলরামের মতো একটা লোক কোথায় পাওয়া যায়। তারপর গড়ের মাঠে আমাদের দেখে, কিন্তু বিজয় কুমারের নস্যির কৌটোর মানে কি, আর সিন্ধু ঘটক সাজেবাড়ি বা আপনার কি দরকার ছিল? হরিকিঙ্কর মিটিমিটি হাসলেন। বিজয় কুমার ছেলেবেলা খুব নস্যি নিতেন। একদিন স্কুলের ক্লাসে বসে নস্যি নিচ্ছেন, হেডমাস্টার দেখতে পেয়ে কান ধরে নিয়ে গিয়ে আচ্ছা করে বেত পিটিয়ে দিলেন। সেই থেকে নস্যির নাম শুনলে বিজয় কুমার খেপে যান। এখন ফিল্মে ঢুকেও বিজয় কুমারের প্রতিজ্ঞা, তার ছবি তোলার সময় কে নস্যি টানলে কিংবা নস্যির নাম উচ্চারণ করলে তখন স্টুডিও থেকে চলে যাবেন। আর সিন্ধু ঘটক? লোকে আড়ালে গজাননকে সিন্ধু ঘটক বলে। গজানন তা জানেন, তার ধারণা কথাটি অপয়া। শুটিং এর সময় ওটা কাঁধে গেলে একটা কেলেঙ্কারি হবে। টেনিদা বলল, এর জন্য এত কাণ্ড করলেন আমাদের নিয়ে? যদি গজানন বাবু আমাদের ধরে ঠেঙিয়ে দিতেন তাহলে আমি তোমাদের হাসপাতালে পাঠাতুম, সে ব্যবস্থা করাই ছিল। যাক, সবকিছু ভালোই ভালো হয়ে গেছে। আজ সকালে নিজে থেকে এসে বিজয় কুমার আমার সঙ্গে ছবির কন্ট্রাক্ট সই করে গেছে। কিন্তু আপনি আমাদের ঠিকানা জানবেন কি করে? কাল অবলাকান্ত তোমাদের রাস্তার মোড়ে পৌঁছে দিয়ে গেল না, আর পটলডাঙ্গা টেনিসের মতো বিখ্যাত লোক, তাকে খুঁজে বার করতে কতক্ষণই বা সময় লাগে? আমরা চুপ। হরিকিঙ্কর বললেন, এইবার কাজের কথা। তোমাদের কিছু পুরস্কার দেবো বলেছিলাম, অনেক কষ্ট করেছো, রংচং মাখিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছি, একটা কৃতজ্ঞতা তো আছে। এই প্যাকেটটা তোমাদের দুজনকে দিলুম, আমি যাবার পর খুলে দেখো। কাগজে মোড়া দুটো ভারী বাক্স তিনি তুলে দিলেন আমাদের দুজনের হাতে। টেনিদা গাইগুই করে বলল, আমাদের একদিন ছবি শুটিং দেখাবেন স্যার? আলবাত আলবাত, যেদিন ভালো শুটিং হবে সেদিন আগে থেকে তোমাদের খবর নিয়ে গাড়ি করে নিয়ে যাব। চাই কি জনতার দৃশ্য নামিয়ে দিতে একটু হেসে বলবে, সেখানে কি যেন নস্যি কৌটো ফৌটো আবার বলে দিও না। পাগল আর বলে? তাহলে আমি আসি, টাটা। হরিকিঙ্কর চলে গেলেন। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম গলির মোড়ে একটা মস্ত লাল মোটর দাঁড়িয়ে ছিল, সেইটাতে চড়ে তিনি দেখতে দেখতে উধাও হলেন। তারপর হাতের প্যাকেট দুটো খুললুম আমরা। কি দেখলুম, টেনিদার হাতের প্যাকেটে একটা ট্রানজিস্টর রেডিও, আর আমার প্যাকেটে একটা ক্যামেরা, দুটো নতুন, ঝকঝক করছে। আর আকাশ ফাটিয়ে টেনিদা হাঁক ছাড়লো, ডিলা গ্র্যান্ডি মেপিস্টোফিলিস। আমি বললুম, ইয়াক ইয়াক। শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদার গল্প টেনিদা ও সিন্ধু ঘটক। এই মজার গল্পে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জেনে নিই। টেনিদার ভূমিকায় দীপঙ্কর, অবলাকান্তের ভূমিকায় নিলয়, ঘেটুদার ভূমিকায় অঙ্কিত, হেরে গলার লোকের ভূমিকায় রাজাদিত্য, সিন্ধু ঘটকের ভূমিকায় অঙ্কিত, বিজয় কুমারের ভূমিকায় রাজাদিত্য, পরিচালক এবং মেজদার ভূমিকায় উজ্জ্বল, পেলা অর্থাৎ কথকের ভূমিকায় আমি অয়ন। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিংক ডেসক্রিপশনে। প্রতি রবিবার রাত 10টায় আমাদের বিশেষ নিবেদনগুলি শুনতে কিন্তু ভুলবেন না। আজকের মতন বিদায়, আবার ফিরে আসব পরবর্তী গল্পে। বিদায়।